কোথাও ঘুরতে গেলে কেমন হয়? কবে যাবে পুতুল বর? আমিও যাব, আমাকেও নিয়ে চলো। আরে হ্যাঁ, যাবো তো। তবে প্রমিস কর, ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না। লক্ষ্মী পরি হয়ে থাকবি কিন্তু। হ্যাঁ, পিঙ্কি প্রমিস। আর আমি তো এমনিতেই তোমার লক্ষ্মী বউ, তাই না? আমি কি দুষ্টুমি করি নাকি? না, তুই তো দুষ্টুমি করিসই না। দুষ্টুমি তো ভূতে করে। না, ক্যাসপার আঙ্কেল করে। কথাটা বলে উর্মি খিলখিল করে হেসে দেয়। আমি নিজের হাসি আটকে রাখতে পারি না। সকালে রোদ্দুর জানালা দিয়ে ঘরে ঢুকছে। উর্মি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে পিঙ্ক কালারের রিবন বেঁধে ঘুরে ঘুরে দেখছে। আমি টেবিলে বসে ল্যাপটপে কিছু কাজ করছিলাম, কিন্তু চোখ বারবার গিয়ে পড়ছে উর্মির দিকে। পুতুল পরি, এখনও রেডি হওনি? উর্মি আয়না থেকে মুখ ঘুরে আমার দিকে তাকায় আর ঠোঁট ফুলিয়ে বলে, দেখো না পুতুল বর, কিছুতেই চুল বাঁধতে পারছি না। বাড়ি থাকতে কাকিমণি বেঁধে দিত, কিন্তু এখানে তো কাকিমণি নেই। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়াই। ধীরে ধীরে উর্মির পিছনে গিয়ে আয়নার সামনে দাঁড়াই। উর্মির চোখে তখন ছোট্ট শিশুর মতো হতাশা, আর আমার চোখে এক মৃদু ভালোবাসার ছোঁয়া। আমি উর্মির চুলে হাত দিয়ে বললাম, চল, আমি বেঁধে দিচ্ছি। উর্মি অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি পারবে? তোর পুতুল বর সবই পারে, তুই শুধু দেখতে থাক। কথাটা বলে আমি খুব যত্নে উর্মির চুল কাঁধ থেকে তুলে নিয়ে দুই হাতে আলতো করে চুল বাঁধতে থাকি। উর্মি খুশি মনে চোখ বন্ধ করে আছে। একেবারে চুল বাঁধা হয়ে গেলে চোখ খুলবে। আমার চুল বাঁধা শেষ। উর্মিকে ভালো করে পর্যবেক্ষণ করে নাক মুখ টান টান করে হাসার চেষ্টা করলাম। এরপর উর্মিকে ডাক দিয়ে বললাম, পুতুল বউ, দেখ এবার কেমন হয়েছে। উর্মি ধীরে ধীরে নিজের চোখ খুলে আয়নায় নিজের চুল দেখে ঠোঁট ফুলিয়ে আমার দিকে তাকায়। আমি চুল তো বাঁধিনি, বরং কাকের বাসা বানিয়ে রেখেছি। আমি একটু আমতা আমতা করে বললাম, এভাবে তাকাচ্ছিস কেন পুতুল পরি? ভয় লাগছে তো। উর্মি না কুচিয়ে রেগে বলল, তা কি করব? তুমি চুল বাঁধতে পারো না, তা বললেই পারতে। আমি মাথা চুলকে উর্মির দিকে তাকালাম। আর আমি তো ভেবেছিলাম একটু স্টাইলিশ করে দেবো পুতুল পরি, কিন্তু এখন মনে হচ্ছে একটু বেশি আর্টিস্টিক হয়ে গেছে। উর্মি আয়নার সামনে নিজের চুল দেখে মুচকে এসে বলল, এটাকে তুমি স্টাইল বলো? এটা তো একদম পাখির বাসা, যে কোনো সময় কোনো পাখি ডিম পেড়ে দেবে। এমনিতেও তোর চুলে যে পরিমাণ কোকড়া, সারাদিন আওলাকে সে পাগল বেসে থাকিস, তোর আবার এত চুল বাঁধার কি আছে? পুতুল বর, উর্মি ঝট করে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, তুমি পচা, শুধু পচা কথা বলো। দেখ পুতুল পরি, আমার কোনো দোষ নেই। তোর চুল এমন কাটলি, এই জন্য আমি বাঁধতে পারিনি। আর আমি কিছু করব না, তুই চুল তুই নিজেই বাঁধবি, আমি শুধু বসে বসে দেখব। বলে আমি পেছন ফিরে বিছানায় বসে পড়লাম। ঠোঁটের কোণে এক দুষ্ট হাসি। উর্মি আয়নার সামনে গিয়ে নিজে আবার নতুন করে চুল বাঁধতে লাগলো। কিন্তু হঠাৎই আমি পিছন থেকে ফিসফিস করে বললাম, তোকে রাগলে অনেক সুন্দর লাগে পুতুল পরি। তুই আমাকে ভালোবাসিস পুতুল পরি? একবার বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। উর্মি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, কে বলেছে ভালোবাসি না? আমি তো সবাইকেই ভালোবাসি। সবাইকে ভালোবাসিস মানে? সবাইকে মানে সবাইকে, যেমন বাবা, চাচু, কাকিমণি, সেজেল আপু, জায়েদ ভাইয়া, ক্যাসপার আঙ্কেল, আর ওই আমার একটা বেস্ট ফ্রেন্ডও আছে। ব্যাস, তোকে আর বলতে হবে না। কথাটা আমি রাগি চোখে উর্মির দিকে তাকিয়ে বললাম। উর্মি অসহায়ের মতো মুখ করে আমার দিকে তাকিয়ে শুধালো, কি হয়েছে পুতুল বর? তুমি কি আবারও আমার উপর রেগে গেছো? আমি উর্মির মুখ দু হাতে আগলে ধরে চোখে চোখ রেখে বললাম, কিছু অনুভূতির কোনো ভাগ হয় না, কিছু শব্দ যা সবসময় আমার মনে থাকে, কিন্তু আমি তোকে বলতে পারি না। হয়তো আমার বলতে না পারার পিছনে একটাই কারণ, হয়তো আমি তোর মুখ থেকে সেটা শুনতে চাই। উর্মি মুখ কাচুমাচু করে মাথা চুলকে বলল, কি বলছো? কিছুই বুঝতে পারছি না। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে মুচকে এসে বললাম, বুঝবি, একদিন ঠিকই বুঝবি, আর আমি সেদিনের অপেক্ষায় আছি। বলে আমি উর্মির হাতে আলতো করে চুমু খাই। উর্মি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকে। সুইজারল্যান্ডের লুসান শহর, চারদিকে জুড়ে পাহাড়ের কোলঘেঁষে নীলচে জলের লেক। দূরে তুষার ঢাকা শৃঙ্গ যেন রোদে ঝলমল করছে। হাওয়ায় হালকা ফুলের গন্ধ, পাখির কিচির মিচির, আর আকাশটাও যেন আজ একটু বেশি হাসছে। রাস্তার পাশে সারি সারি রঙিন ফুল, তাদের মাঝে মিশে আছে পাহাড়ি ঘাসের স্নিগ্ধ গন্ধ। একটু দূরেই চকচকে রাস্তায় ধীরে ধীরে এগিয়ে আসছে 4-5টা পিকনিক বাস। এর মধ্যে 3 নম্বর বাসটায় আমি, উর্মি আর ভার্সিটির বেশ কজন টিচার স্টুডেন্টরা আছি। উর্মি জানালার পাশে বসেই 2 হাত জানালার বাইরে ছুড়ে দিয়ে বাতাস ধরার চেষ্টা করছে। চুলগুলো বাতাসে উঠছে, মুখে শিশু সুলভ হাসি। আমি পাশে বসে ওরে আনন্দ ভরা মুখের দিকে চেয়ে মৃদু হেসে ফেললাম। আজ উর্মি পরেছে হালকা ক্রিম কালারের ড্রেস, চুলে ছোট ফুলের ক্লিপ, দেখতে যেন পরীর মতো লাগছে। বাসটা ধীরে ধীরে এক বিশাল সবুজ মাঠের পাশে গিয়ে থামলো। চারদিকে পাহাড় ঘেরা, মাঝখানে বড় একটা লেক, লেকের ধারে কাঠের ব্রিজ, আর ব্রিজের উপর দাঁড়িয়ে হালকা বাতাসে নাচছে রঙিন রিবনগুলো।
ড্রাইভার ব্রেক চাপতেই সবাই হইচই করে নেমে পড়ল। আমার পরনে সাদা শার্টের ওপর কালো রঙের ব্লেজার, গলায় ঝোলানো সানগ্লাস আর হাতে হালকা ব্রাউন ঘড়ি। চুলগুলো একটু এলোমেলো, কিন্তু তাতেই যেন এক অদ্ভুত স্নিগ্ধতা চড়ছে। বাস থেকে নামতেই যেন হালকা গুঞ্জন ছড়িয়ে পড়লো চারদিকে। প্রতিটি মেয়ের চোখ এক মুহূর্তের জন্য আমার দিকে থেকে সরছে না। কেউ নিঃশব্দে ফিসফিস করছে, কেউ আবার লজ্জায় মুখ নিচু করে তাকায়, আবার কারো চোখে একেবারে স্পষ্ট প্রেম ভরা দৃষ্টি, যেন তারা চোখ দিয়ে গিলে ফেলবে আমাকে। আমি নির্লিপ্ত ভঙ্গিতে সেদিকে পাত্তা না দিয়ে বাস থেকে নেমেই হাত ধরে উর্মিকে নামাতে সাহায্য করলাম। যেন চারপাশে এই দৃষ্টি আমার কাছে একদমই অর্থহীন। আমি সেদিকে পাত্তা না দিলেও উর্মির রাগ তরতর করে বেড়ে যায়। ওর পুতুল বরকে অন্য মেয়েরা এভাবে দেখবে, সেটাও কখনোই সহ্য করবে না। উর্মি নিজের ছোটো খাটো লিলিপুট দেহটা নিয়ে আমার সামনে দুহাতে আগলে দাঁড়িয়ে যায়, যেন কেউ ওর পুতুল বরকে দেখতে না পায়। উর্মি রাগি চোখে মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকে। উর্মি কেমন করতে দেখে মেয়েগুলো অবাক হয়ে তাকায়। অবশ্য আমি সবার কাছে উর্মিকে নিজের বোন হিসেবেই পরিচয় দিয়েছি, কারণ উর্মি বয়সে ছোট, আর সুইজারল্যান্ডের আইন অনুযায়ী উর্মি নাবালিকা। আমি পেছনে ফিরে উর্মি কেমন করতে দেখে মেয়েগুলোর দিকে তাকিয়ে সব কিছু বুঝতে পারি। আমি মুচকে এসে উর্মিকে নিয়ে যেতে শুরু করি। পেছনে তাকিয়ে মেয়েগুলোর দিকে আর নজরে একবার তাকাই। সবাই আমার চাহনিতে ভয় পেয়ে যায়। যেতে যেতে উর্মি আমাকে জিজ্ঞাসা করে, ওই পচা আপুগুলো তোমার দিকে ওভাবে কেন তাকিয়েছিল? তুই আগে এটা বল, তোর কেন তোর রাগ হচ্ছে? তুই কি জেলাস হচ্ছিস? এই জেলাসটা আবার কে? আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমার চোখ ছোট ছোট করে বললাম, তুই আগে এটা বল, তোর রাগ কেন হচ্ছিল? উর্মি মাথা নেড়ে আমাকে বলল, জানি না, আসলে ওই মেয়েগুলো পচা, এই জন্য আমি রেগে গেছিলাম। আমি আবারও দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবি, বিয়ে হবার 2 মাসের মধ্যেই 5-7 বার বাসর হয়ে গেল, তাও বউ আমার ভালোবাসে কি সেটাই জানে না। এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? সবাই ঠিক করলো আজকের দিনটা বিশ্রাম নেবে। তাই রিসোর্টে ঢুকেই সবাই তাদের নির্ধারিত রুমের দিকে চলে গেল। আমি যখন রিসোর্টের রুম লিস্টগুলো চেক করি, লক্ষ্য করলাম উর্মি এবং আমাকে এক রুম না, বরং 2টা আলাদা রুম দেওয়া হয়েছে। আমার ভুরু কুঁচকে গেল, হৃদয়টা একটু চেপে যায়, বুকের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে। আমি চুপচাপ রুমের ভেতর পা রাখি, কিন্তু রাগ সামলাতে হিমশিম খাচ্ছি। এখন কাউকে এটা বলতে পারবো না যে উর্মিকে আমার রুমে দিতে, কারণ সবাই ভাবছে যে উর্মি আমার বোন। উর্মি নিজের রুমটা দেখে অনেক খুশি হয়, চোখে আনন্দের ঝিলিক নিয়ে কাছের জানালার দিকে ছুটে যায়। উর্মি এবং আমার রুম একেবারে সামনাসামনি। আমি রুমের দরজা খোলা রেখে আশেপাশে একবার তাকিয়ে উর্মির রুমে ঢুকে যাই। উর্মি কিছুটা অবাক হয়ে তাকায়। আমি উর্মির কাছে এসে বললাম, পুতুল পরি, তুই একা থাকতে পারবি না, তাই আমি এখানে থাকি। উর্মির হঠাৎ রাগে ঠোঁট ফুলে বায়না করে বলল, না, আমি আমার রুমে থাকবো। তোমাকে তো আলাদা রুম দেওয়া হয়েছে, তুমি ওখানেই যাও। আমার রুমে কেন ভাগ বসাচ্ছ? তুই বুঝতে পারছিস না, তুই একা থাকবি কি করে? আমি পারবো থাকতে, তুমি তোমার রুমে যাও। এখানে কিন্তু ভূত আছে। উর্মি এবার কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে বলে ওঠে, আমি ভূতে ভয় পাই না, আমি এখন বড় হয়ে গেছি। সত্যি ভয় পাবি না তো? আমি কিন্তু গেলাম, পরে ডাকলে আসবো না কিন্তু। হ্যাঁ, যাও যাও, আমি ভয় পাই না। আমি যেতে যেতে একবার উর্মির দিকে তাকাই। এটা ভেবে উর্মি হয়তো আমাকে আটকাবে, কিন্তু না, উর্মি ঠায় দাঁড়িয়ে আছে। আমি এবার রেগে মেগে চলে আসি ওখান থেকে। লুসান শহরে সন্ধ্যায় নরম আলো নেমে এসেছে। পাহাড়ের চূড়াগুলো এখন লাল ও সোনালি রঙের সঙ্গে মিলেমিশে ঝলমল করছে, আর লেকের নীল জল সূর্যাস্তের প্রতিফলনে যেন আগুনের ঢেউয়ের মতো দোলা দিচ্ছে। হাওয়ায় হালকা শীতল ছোঁয়া, আর চারপাশে পাখির কিচিরমিচিরে শান্ত হয়ে এসেছে। একটি কুয়াশার মতো ধোয়া রিসোর্টের আশেপাশে ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি ধীরে ধীরে রাতের আধারে ঢেকে যাচ্ছে। এই সুন্দর পরিবেশের মধ্যে ধীরে ধীরে একটা রমণী রিসোর্টের দিকে এগিয়ে আসে। সে হলো আলমা। তার ধীরে ধীরে হাঁটা, হাতে ছোট ব্যাগ এবং চোখে এখন রুদ্ধশ্বাসের চশমা, আর অন্যা দিয়ে মুখের অর্ধেক ঢেকে রাখা পুরো রূপ যেন রোমাঞ্চকর কোনো রহস্যময় চরিত্রের মতো। আলমা জানে এই রিসোর্টে আমি আর উর্মি আছি। লবির মধ্যে প্রবেশ করে আলমা রিসিপশনের ডেস্কে চলে আসে। ভদ্রলোক হেসে রুম ভাড়া চেয়ে পত্রপত্রিকা দেখতে শুরু করে। ভেতরের রুমে আলো হালকা, আর বাইরে অন্ধকার ও ছায়ার খেলা এখন শেষ। রিসোর্টের প্রাইভেসি নিশ্চয়তার কারণে আলমা জানে সে পুরোপুরি অদৃশ্যভাবে আমার উর্মির কাছাকাছি থাকতে পারবে, এবং এই নিঃশব্দ পরিকল্পনা, এই ধীর চাপ বাধা, সেটাই তাকে আরও আত্মবিশ্বাসী করছে। তাই জন্য তো এখানে আসার সাহস পেয়েছে আলমা। আলমার ফোনে একটা কল আসে। কল রিসিভ করে আলমা ঠান্ডা কণ্ঠে বলল, আমি পৌঁছে গেছি এমজি। এমজি নির্লিপ্ত কণ্ঠেই বলল, মনে আছে তো কি করতে হবে? নৌশানের একমাত্র দুর্বলতা উর্মি, তাই আগে উর্মিকেই সরাতে হবে নৌশানকে পুরোপুরি নিঃশেষ করার জন্য। তবে হ্যাঁ, মেয়েটাকে মারার চিন্তা ভুলেও করবে না। কেন, তুমিও কি ওর প্রেমে পড়ে গেছো নাকি? এই এমজি কখনো কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না।
যেটা বলেছি সেটা করবে। ঠিক আছে। বলেই কল কেটে দিয়ে আলমা একটা শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে বলল, আর যদি সত্যি ওকে মেরে দিই তাহলে তুই কি করবি নরপিচাস এমজি? আমিও দেখে নেব তোকে। এই আলমা কি জিনিস সেটা তুই এখনো বুঝিসনি। কথাগুলো বলে আলমা রিসিপশনিস্টের কাছ থেকে রুমের চাবি নিয়ে দুলতে দুলতে মুখে এক রহস্যময় হাসি নিয়ে রুমের দিকে পা বাড়ালো। রাত 9টা। লুসান এখন যেন পুরোপুরি রূপকথা শহরে পরিণত হয়েছে। চারদিকে নিস্তব্ধ, শুধু লেকের জলে আলোর প্রতিফলনে টলমল করছে, যেন আকাশে তারাগুলো নেমে এসেছে জলের বুকে। দূরে পাহাড়ের চূড়ায় হালকা কুয়াশা জমে আছে। রিসোর্টের চারপাশে ঝুলে থাকা ঝুলন্ত লন্ডনের আলোয় পুরো এলাকা যেন সোনালি ছায়া ভেসে বেড়াচ্ছে। রিসোর্টের বারান্দা থেকে হালকা সুর বাজছে, নরম পিয়ানোর টোন, যেন রাতের বাতাসও সেই সুরে ভিজে যাচ্ছে। আর সেই সুরের ভিতরেও আমার বুকের ভিতরে শুধু একটাই শব্দ বাজছে, একাকিত্ব। আমি নিজের রুমের বিছানায় বসে আছি, পাশে একটা আধ খাওয়া কফির মগ। জানালার বাইরে তাকিয়ে হালকা কুয়াশার মাঝে কিছু খুঁজছি। চোখে নিচে ক্লান্তি, ঠোঁটে চাপা দীর্ঘশ্বাস। মনে মনে শুধু ভাবছি, একই স্বাদের নিচে থেকেও আজ যেন কত দূরেও। উর্মি, তুই বুঝিস না, তোকে ছাড়া আমি থাকতে পারি না। অভ্যাসে পরিণত হয়েছিস তুই আমার। আমার চোখে বিরক্তি আর অভিমানে একসাথে খেলা করছে। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাই, 9টা বেজে গেছে। উর্মি এখনো একবারও খোঁজ নেয়নি। কথাগুলো ভেবে আমি নিজের বুকে হাত রেখে চোখ বন্ধ করে কিছু একটা ভেবে দুষ্ট হাসি দিয়ে উঠে যাই। অন্যদিকে উর্মির রুমে একেবারে উল্টো দৃশ্য। জানালা খোলা আর বাতাসে লেকের ঠান্ডা গন্ধ ভেসে আসছে। উর্মি পুরো মুডে আছে, চুল খুলে রেখেছে। উর্মি নিজের লিটল ফোনে কার্টুন দেখছে আর হাসছে, যেটা আমি ওকে কিনে দিয়েছিলাম। ওর হাসিটা যেন পুরো রুমটা আলোকিত করে ফেলছে। ওর ঠোঁটের কোণে শিশুসুলভ খুশি, চোখে উজ্জ্বল দুষ্টুমি। ও জানেই না পাশের রুমে কে একা বসে কষ্ট পাচ্ছে ওর জন্য। পরক্ষণে উর্মির আমার কথা মনে পড়ে যায়। উর্মি একটু এদিক ওদিক তাকিয়ে নিজে মনে মনে বিড়বিড় করে বলল, ইস, পুতুল বর এখানে থাকলে খুব মজা হতো। কথাটা বলার সাথে সাথে রুমে কারেন্ট চলে যায়। উর্মি অন্ধকার আচ্ছন্ন চারদিকে তাকাতে শুরু করে। না, এই অন্ধকার উর্মি কিছুই দেখতে পাচ্ছে না। উর্মি ভয়ে একটা বালিশ দু হাতে আঁকড়ে জড়িয়ে ধরে। এমন সময় দরজার ওপাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। ফিসফিস করে কেউ জানে কিছু বলছে। উর্মি ভয়ে পুতুল বর বলে কেঁদে দেয়। লাভ মেরে বিছানাতে উঠে কাঁপা কাঁপা হাতে রুমের দরজা খোলে, উদ্দেশ্য আমার কাছে আসবে বলে। দরজা খুলতে উর্মি কিছু বোঝার আগেই কে একজন নিজের শক্ত পুরুষালী হাত দিয়ে উর্মির কোমর জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। ভূত ভেবে উর্মি চোখ বন্ধ করে কান্না করতে করতে হাত দিয়ে এলোপাতালি মারতে শুরু করে। আমি এক হাত দিয়ে উর্মির কোমর জড়িয়ে আছি, অন্য হাতে উর্মির দুহাত ধরে নেই। উর্মি পিটপিট করে তাকে অবাক হয়ে বলল, পুতুল বর, তুমি এসেছো? জানো আমি কত ভয় পেয়েছিলাম। কোনো একটা পচা দুষ্টু ভূত আমাকে ভয় দেখাচ্ছিল। তুমি ওকে ধরে একটু পিটনে দিয়ে দাও। আমি ঠোঁট কামড়ে হেসে মনে মনে ভাবি, তোর এই দুষ্টু ভূতকে কিভাবে মারবো বল? নিজেই নিজেকে কখনো মারা যায় নাকি? পুতুল বর, কিছু বলো। তুমি কি পারবে না ওই পচা ভূতকে মারতে আমার জন্য? হ্যাঁ, মারবো তো। আমার পুতুল পরীকে ভয় দেখিয়েছে এত সাহস, মেরে ওকে আলু ভর্তা বানিয়ে দেবো। আমার কথা শুনে উর্মি প্রাণবন্ত এক হাসি দিয়ে আমার গলা জড়িয়ে ধরে। আমি উর্মির রুমের দরজাটা এক হাত দিয়ে টেনে বন্ধ করি। এরপর উর্মিকে নিয়ে নিজের রুমে চলে যাই। ধীরে ধীরে বেডের কাছে নিয়ে উর্মিকে আলতো করে শুয়ে দিই। এরপর নিজে উর্মির পাশে গিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ি। উর্মি আমার দিকে তাকিয়ে মুচকে এসে ধোয়া তালগা করে দিল। আমি আর দেরি না করে উর্মির বুকে মুখ লুকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে রইলাম। উর্মি বাচ্চার মতো হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সকালটা যেন নতুন করে হেসে ওঠে। লুসানের শহর তখন হালকা সোনালি আলো সরিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। লেকের পানিতে সে আলো নিচে ঝিকিমিকি করছে। চারপাশে ঠান্ডা হাওয়া, পাখির কিচিরমিচির আর নরম রোদের উষ্ণতায় শহরটা যেন একেবারে পোস্টকার্ডের মতো লাগছিল। আমি আর উর্মি দুজনেই সকাল সকাল তৈরি হয়ে বেরিয়েছি ঘুরতে। উর্মির পরনে হালকা নীল ড্রেস, মাথায় ছোট্ট একটা হ্যাট, আমার চোখে সানগ্লাস, হাতে ক্যামেরা, পুরো ট্যুরিস্ট মুডে। উর্মি আমার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে। উর্মি আবার নিজের হাত ছাড়িয়ে পাহাড়ের দিকে দৌড়ে যায়, আবার লেকের ধারে গিয়ে পাথর ছুঁড়ে, তারপর আমার হাত ধরে বলে, পুতুল বর, চলো না ওইদিকে যাই। ওই যে কত সুন্দর নৌকা ভাসছে। তুই না একদম বাচ্চা মেয়ে, একটু শান্ত হতে পারিস না? উর্মি ঠোঁট ফুলিয়ে বলে। প্লিজ চলো না, চলো যাই। উর্মি এবার আর আমার হ্যাঁ বলার অপেক্ষা না করেই জোর করে হাত টেনে নিয়ে নৌকার কাছে নিয়ে যায়। আমার আর কি করার, বাচ্চা বইয়ের আবদার পূরণ করতে একটা ওয়াটার বোট হায়ার করে নেই। আমি প্রথমে বোর্ডে উঠি, তারপর উর্মির হাত ধরে প্রিন্সেসের মতো বোর্ডে উঠাই। উর্মি আর আমি লেকের বোর্ডে সামনাসামনি বসে আছি। উর্মির বাতাসে চুল উঠছে, লেকের নীল জল সোনালি আলোয় ঝলমল করছে। উর্মি হঠাৎ ছোট্ট হাসি দিয়ে লেকের পানি হাত দিয়ে তুলে আমার দিকে ছুঁড়ে মারে। আরে ভিজে যাবে তো,
বলে আমি হাত দিয়ে হালকা ঝাঁপ দিয়ে পানি আটকানোর চেষ্টা করি। আমাকে এমন করতে দেখে উর্মি খুব মজা পায়। এরপর আমরা কেবল কারে উঠে পাহাড়ের চূড়া থেকে নিচে তাকিয়ে উর্মির চোখে ভয়ের বিস্ময়ের মিশ্র চাহনি। উর্মি ভয়ে ভয়ে পাশে থাকা আমাকে জাপটে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে শুরু করে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, এখন এত ভয় পাচ্ছিস কেন? ওঠার জন্য তো পাগল হয়ে যাচ্ছিলি। উর্মি ঠোঁট বাঁকিয়ে কেঁদে ওঠে। আমার ভয় করছে, আর তুমি আমাকে বকা দিচ্ছ। কথাই বলবো না তোমার সাথে। হয়েছে, আমি আসি তো, ভয় পাস না। একটা মৃদু বাতাস বয়ে যায়, উর্মির চুল ওড়ে এসে আমার মুখে লাগে। দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাই, যেন মুহূর্তটা থেমে থাকি শুধু আমাদেরই জন্য। আমি আলতো করে উর্মির চুলগুলো কানের নিচে গুজে দিই। উর্মি কাবা কাবা ঠোঁটে আমার দিকে তাকায়। আমি উর্মির ঠোঁটে স্লাইড করতে করতে বললাম, আচ্ছা, কি নেশায় ফেলেছিস তুই আমাকে? সেই ছোট্ট থেকে তুই আমাকে আজ পর্যন্ত পাগল রেখেছিস তোর নেশায়। অনেক কষ্টে তো নিজেকে সামলেছিলাম, অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিলাম। বিশ্বাস কর, নিজের অনুভূতিগুলোকে সেই 8 বছর আগেই মনে ধামাচাপা দিয়েছিলাম। কেন জানিস? কারণ তোর আর আমার এক হওয়া আকাশ পাতালের মতোই অসম্ভব ছিল। কিন্তু দেখ, জন্মের আগে থেকে ওপরওয়ালা তোকে আমার ভাগ্যে রেখেছিল, সেজন্য তুই আজ আমার সাথে। কথাগুলো বলে আমি উর্মির হাত ধরে ধীরে ধীরে তুলে আলতো করে ঠোঁটে চুমু ছুঁয়ে দিই। উর্মি এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল, তবে বুঝে আসেনি কিছুই। উর্মি বিস্ময়ের চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে ওঠে, আমি সত্যিই কিছু করিনি পুতুল বর। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো ভালো মেয়ে, পচা মেয়ে না। আমি কিছু না বলেই উর্মির ঘাড়ে মুখ ডুবিয়ে দিই। উর্মি হঠাৎ কেঁপে ওঠে। উর্মি কাঁপা কাঁপা হাতে আমার শার্ট খামচে ধরে। আমি উর্মির গলায় মুখ ডুবিয়ে দিয়ে পাগলের মতো চুমু দিতে থাকি। উর্মির চোখ মুখ গলায় আমি অনবরত একের পর এক চুমু খেয়ে যাচ্ছি। উর্মি কোনো বাধা দেয় না, বরং দাঁত কামড়ে সহ্য করতে থাকি। আমি ইতিমধ্যে উর্মির মধ্যে পুরোপুরি মগ্ন হয়ে গেছি। এমন সময় বিশাল শব্দে আমার হুঁশ ফিরে আসে। আমাদের কেবল কারটা প্রায় নিচে নেমে এসেছে। আমি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলি। উর্মি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে পুতুল বর? কিছু না পুতুল পরি, চল এবার নামার সময় হয়ে গেছে। ও আচ্ছা। কেবল কার নিচে নামলেই আমি আর উর্মি নিজেকে ফিটফাট করে বাইরে বেরিয়ে আসি। দুজনে নিচে নেমে আসি। উর্মি যেন হাঁপ ছেড়ে বাঁচে। উর্মি হঠাৎ রাস্তার ওপাশে দেখতে পাই একটা সুন্দর আইসক্রিম বাস, রঙিন ঝলমলে আরোই সাজানো, আর ভেতরে একজন বুড়ো লোক মিষ্টি হাসি মুখে আইসক্রিম বিক্রি করছে। উর্মির চোখ চকচক করে ওঠে। পুতুল বর, আমি ওই আইসক্রিম খাবো। আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। উর্মি মাথা নাড়ে। আমি রাস্তা পার হয়ে যাই, হাতে কিছু কয়েন নিয়ে আইসক্রিম কিনছি। ঠিক তখনই হালকা বাতাস বয়ে যায়। চারপাশে মানুষের কোলাহল, পাখির ডাক, সবই স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিট পরেই আমি ফিরে তাকে অবাক হয়ে যাই। উর্মি সেখানে নেই। আমি কিছুটা অবাক হয়ে আইসক্রিম নিয়ে রাস্তা পার হয়ে এপাশে আসি। উর্মি ঠিক এই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গাটা এখন ফাঁকা। আমার চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে, হাতে ধরে আইসক্রিম গলে পড়তে থাকে মাটিতে। উর্মি, উর্মি! আমার কণ্ঠ কেঁপে ওঠে। রাস্তা পেরিয়ে ছুটে আসি। এদিক ওদিক তাকাই, কিন্তু কোথাও নেই। চারপাশের লোকজন হাঁটছে, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কিন্তু আমার পৃথিবী যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেছে। আমি প্রত্যেক পথচারীকে ধরে ধরে জিজ্ঞাসা করতে শুরু করি, একটা মেয়েকে দেখেছেন? ছোট চুল, নীল পোশাক, হাসছিল একটু আগে, এখানেই ছিল। লোকজন কেউ মাথা নাড়ে, কেউ বলে না, কেউ অবাক চোখে তাকায়। আমার চোখে তখন ভয়ের চাপ, বুকের ভেতর কাঁপুনি, ঘাম ঝরছে কপাল বেয়ে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি আবারও দৌড়ে রাস্তা ধারে যাই, লেকের পাড়ে খুঁজি, দোকানের পিছনে তাকাই, এমনকি কাছে শিশুদের খেলার জায়গাতেও গিয়ে দেখি, কিন্তু উর্মি কোথাও নেই। আমার মুখ তখন শুকিয়ে আসে, কণ্ঠ ভারী হয়ে যায়। উর্মি, কোথায় গেলি তুই? আমি স্থানীয় পুলিশের সাথে দেখা করি। প্রথমে তারা আমাকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সিসিটিভি ফুটেজ দেখে মুহূর্তের মধ্যেই আমার রাগ তরতর করে বেড়ে যায়। ফুটেজে দেখা যাচ্ছে একটা গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে উর্মিকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিচ্ছে। তবে মেয়েটির মুখ কন্যা দিয়ে ঢাকা, আর চোখে সানগ্লাস, চেনার কোনো উপায় নেই। আমি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললাম, ছাড়বো না। আমার পুতুল পরীকে যে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে, তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দেব। কথাটা বলেই আমি ফোনে হারুনের নাম্বার ডায়াল করতে করতে বেরিয়ে আসি। কল রিসিভ হতেই হারুনকে বললাম, হারুন, একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি, ইমিডিয়েটলি গাড়িটাকে ট্র্যাক করো। ওকে স্যার, কাজ হয়ে যাবে। কল কেটে দিতেই পুলিশ অফিসার তড়িঘড়ি করে এসে বলল, চিন্তা করবেন না স্যার, আমরা যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করবো, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হনহন করে চলে যাই। আমি জানি পুলিশ তার নিজের কাজ করবে, কিন্তু আমি তো আর চুপচাপ বসে থাকতে পারবো না। উর্মিকে কে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, সেসব জেনে জানা কিংবা বোঝার দরকার নেই আমার। আমি শুধু এটা জানি, মেয়েটি উর্মি
মানে আমার কলিজাকে আমার কাছ থেকে নিয়ে গেছে, তাই ওই মেয়েটাকে একমাত্র যোগ্য শাস্তি দিতেই হবে, আর সে হচ্ছে মৃত্যু। আমি নিজের হাতে ওকে খুন করবো আজ, ঠিক যেভাবে প্রিয়াকে করেছিলাম। আমি তড়িঘড়ি করেই গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ি আর গাড়ি স্টার্ট দিই। অন্যদিকে উর্মির জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ মেলে নিজেকে একটা চলন্ত গাড়ির ড্রাইভিং সিটের পাশে যেটা আবিষ্কার করলো। উর্মির মাথাটা এখনও ঝিমঝিম করছে। উর্মির মাথায় হাত দিয়ে পাশে তাকায়। ড্রাইভিং সিটে আলমা বসে আছে। আলমা আপন মনে গাড়ি চালাচ্ছে, ঠোঁটে এক শয়তানি হাসি। উর্মি কিছুটা অবাক হয়ে শব্দ করে জোরে বলল, তুমি তুমি এখানে? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে উর্মি, আমি তো তোর আলমা আপু, চিনতে পারছিস না আমাকে? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আকাশে তোর অনেক শখ ছিল না, আকাশে ঘুরতে যাবি, আজ সেই শখটা আমি পূরণ করে দেব। কথাটা আলমা গাড়ি চালাতে চালাতে হেসেই বলল। উর্মি মুখ ফুলিয়ে আলমাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থামাও আপু, আমি আমার পুতুল বরের কাছে যাব। পুতুল বর বলেছে তুমি পচা, তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তুমি গাড়ি থামাও। তবে আলমা উর্মির কথায় পাত্তা না দিয়ে গাড়ি চালাতে থাকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আলমা গাড়ি নিয়ে পাহাড়ের ওপরের দিকে যেতে থাকে। আলমাকে গাড়ি থামাতে না দেখেই উর্মি এবার রেগে যায়। উর্মি এবার চলন্ত গাড়ি থামানোর জন্য গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে। এলোপাতাড়ি হাত পা ছুটতে থাকে আর আলমাকে মারতে থাকে। চুল টেনে ধরে। আলমা পাগলের মতো হাসছে, এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর অন্য হাত দিয়ে উর্মির চুল টেনে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উর্মির মাথা সোজা গাড়ির জানালার সাথে গিয়ে লাগে। মাথার কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। উর্মির রক্ত দেখেই ঠোঁট ফুলিয়ে কেঁদে বলে ওঠে, তুমি আসলেই পচা আপু, তোমার জন্য আমার কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আমি পুতুল বরকে নালিশ করে দেব। আলমা তার ছেলের হাসি হেসেই বলল, আগে তুই বেঁচে থাকবি, তারপর তো নালিশ করবি। মানে? আলমা প্রশ্নের কোনো জবাব দেয় না। গাড়ি নিয়ে এতক্ষণে পাহাড়ের কিনারায় চলে এসেছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই উর্মি ভয়ে কেঁপে ওঠে। গাড়ি একদম পাহাড়ের কিনারায়, এদিক ওদিক হলেই গাড়ি খাদে পড়ে যাবে। আলমা এবার কোনো কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ি লক করে দেয়। উর্মি ভেতর থেকে জানালায় বাড়ি মারতে মারতে বলে, আলমা আপু, আমাকে বাঁচাও, আমি আর দুষ্টুমি করব না, আমি তো পড়ে যাব, আমাকে বের করো। আলমা হেসেই বলল, উফ, এত কান্নাকাটি করিস না তো, মারছি যখন শান্তিতে মর। বলে আলমা গাড়িটা ঠেলতে শুরু করে। উর্মি জোরে কান্না করতে করতে বলতে থাকে, আপু প্লিজ আমাকে বের করো, তুমি এমন কেন করছো? আমি কি করেছি তোমার? আলমা উর্মির কোনো কথার পাত্তা দেয় না। তখনই আলমা খেয়াল করে পাহাড়ের রাস্তা দিয়ে আমার গাড়ি এদিকে আসছে। আলমা মনে মনে একটা শয়তানি হাসি হেসে ভাবে, কোনো ব্যাপার না, গাড়ির চাবি তো আমার কাছে, রওশন ভাই চাইলেও উর্মিকে বের করতে পারবে না, আর উর্মি সোজা পাহাড় থেকে নিচে পড়ে যাবে। কিন্তু কিন্তু এখন আমাকে লুকাতে হবে, রওশন ভাই যেন কোনো মতে আমাকে দেখতে না পায়। কথাটা ভেবে আলমা পাশে থাকা একটা বড় ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে পড়ে। আমার গাড়ি এসে উর্মির গাড়ির সামনে থামে। উর্মি গাড়ির ভেতর থেকে আমাকে দেখে জোরে জোরে ডাকতে শুরু করে। আমি হতভম্ব হয়েই উর্মির দিকে এগিয়ে আসি। উর্মি গাড়ির ভেতর থেকে জানালায় আওয়াজ করে বলে, পুতুল বর, তুমি এসেছো? আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে যাব। আমি গাড়ির দরজা খোলার চেষ্টা করি কিন্তু কিছু বুঝতে পারি না। আমি গাড়ির দরজা খোলার চেষ্টা করি কিন্তু বুঝতে পারি গাড়ির দরজা লক করা। আমি কি করব কোনো কুলকিনারা না পেয়েই হাত দিয়ে জানালায় ঘুষি মারতে শুরু করি। জানালার কাঁচ ফেটে যায়, তবে কাঁচের আঘাতে আমার হাত দিয়ে রক্ত ঝরছে। উর্মি তা দেখে ব্যাগ খুলে কান্না করে ওঠে। ভেতর থেকে ভু দেওয়ার চেষ্টা করে আমার হাতে। আলমা এতক্ষণ চুপচাপ সব দেখলেও এখন বিচলিত হয়ে যায়। এভাবে চললে তো আমি উর্মিকে বাঁচিয়ে নেব, আর এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না ভেবে আলমা শক্তপোক্ত করে নিজের মুখে ওড়না বেঁধে এগিয়ে যায়। আমাকে আটকানোর চেষ্টা করে। আমার রাগ এতে তরতর করে বেড়ে যায়। আমি জোরে সোরে আলমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। আলমার মাথা গিয়ে পাশে থাকা পিলারে ঠেকে। আলমা ব্যথায় কুকড়ে ওঠে। কপালে হাত রাখতেই রক্তে ভিজে যায়। আলমার চোখ দিয়ে পানি ফেলে আমার দিকে তাকায়। আমি গাড়ির দরজা খুলে উর্মিকে বের করে আনি, তবে ততক্ষণে উর্মি জ্ঞান হারিয়েছে। আমি উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আলমা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা তাচ্ছিলের হাসি হেসেই চোখের পানি মুছে নেয়। ইতিমধ্যে খবর পেয়ে গেছে সেজেল, জায়েদ আর ক্যাসপার, তারা চলে এসেছে। তিনজনে গাড়ি থেকে বের হয়ে ছুটে আসে। তখন সেজেল বলল, উর্মিকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, বেশি দেরি করা যাবে না। আমি কাঁপা কাঁপা চোখে তাকিয়ে মাথা নাড়ি। এরপর উর্মিকে কোলে তুলে দৌড়ে গাড়িতে উঠে যাই। পেছনে বাকি তিনজনও গাড়িতে ওঠে। আলমা আমাদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর চিৎকার করে কেঁদে বলে ওঠে, আমার সাথেই কেন এমন হয়? আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম, কিন্তু কিন্তু কেউ আমাকে ভালোবাসলো না, শুধু অবহেলাই দিয়ে গেল। আলমা পাগলের মতো হাসতে হাসতে উঠে দুলে দুলে চলতে শুরু করে বলতে থাকে, রওশন ভাই,
আমিও ব্যথা পেয়েছি দেখো, আমারও রক্ত পড়ছে। তুমি তো একবারও আমাকে দেখলে না। আলমা গাড়ির পাশে এসেই রাগের চোটে একটা লাথি মারে। এতক্ষণ পাহাড়ের কিনারে বেঁধে থাকা গাড়িটা সজোরে শব্দ করে নিচে পড়ে যায়। আলমা সামনের দিকে নিজের কষ্ট ভরা মন নিয়ে এগোতে শুরু করে। তখন একটা গাড়ি আলমার পাশ কেটে চলে আসে। আলমা কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা লোকটা আলমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। আলমা বাঁচার জন্য চিৎকার করতে থাকে, তবে কেউ তার চিৎকার শুনতে পায় না। এদিকে হসপিটালের বেডে অজ্ঞান অবস্থা উর্মি শুয়ে আছে। আমি পাশে বসে উর্মির হাত ধরে আছি। আমার চোখে স্পষ্ট ব্যাকুলতার ছাপ। এমন সময় ডক্টর এসে আমাকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। ডক্টরের কেবিনে এখন আমি, সেজেল, ক্যাসপার এবং জায়েদ আছি। ডক্টর উর্মির সমস্ত রিপোর্ট হাতে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মিস্টার শেহনাজ, উর্মির সমস্ত রিপোর্ট চলে এসেছে। আশা করা যায় একটা অপারেশন করালে উর্মি আবারও ঠিক হয়ে যাবে। আমি সহ বাকির এই কথা শুনে খুশি হয়ে যাই। তবে ডক্টর একটু ইতস্তত বোধ করে বলল, কিন্তু কিন্তু কি ডক্টর? দেখুন, যেহেতু অপারেশনটা আমি করব, তাই আপনাদের আগেই কিছু কথা বলে দেই। এই অপারেশনে সাকসেসফুল হওয়ার চান্স 60 থেকে 70%। আর উর্মি মানসিকভাবে একবার অসুস্থ হলে আগের মতো আর কখনো থাকবে না। ওর মানসিক অবস্থা কিছু পরিবর্তন হবে। এক কথায় বলতে গেলে, ধরুন এখন যেটা উর্মি পছন্দ বা যেটা ছাড়া উর্মি থাকতে পারে না, সেটা হয়তো তখন উর্মি এতটাও পছন্দ না হতে পারবে। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? ডক্টরের কথা শোনা মাত্রই আমার চারদিকটা অন্ধকার হয়ে আসে। আমি কি বলবো বুঝতে পারি না। কিছু বলতে গিয়েও আমার গলা জড়িয়ে আসে। আমি কোনো কথা না বলে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসি। বাইরে এসে চুপচাপ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ি। বুকটা মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে সব কিছু যেন থেমে গেছে। আমার মনে হচ্ছে উর্মি সুস্থ হলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। পরক্ষণে বিড়বিড় করে বলি, না, এটা আমি কিছুতেই হতে দেব না। বলে আমি হনন করে উর্মির কেবিনে চলে আসি। বেডে অজ্ঞান অবস্থায় থাকা উর্মিকে কোলে তুলে নেই। সেজেল, ক্যাসপার, জায়েদ হনন করে আমার পিছু পিছু এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জায়েদ আমাকে থামিয়ে জিজ্ঞাসা করে, এটা কি করছিস তুই রওশন? এমন করার কারণ কি? ডক্টরকে কিছু না বলে এভাবে চলে এলি, তার উপর উর্মিকে নিয়ে চলে যাচ্ছিস? আমি এখানে উর্মিকে রাখবো না। আমার উর্মি যেমন আছে তেমনই আমার কাছে থাকুক, তবুও থাকুক। আমি কিছুতেই ওকে আমার থেকে আলাদা হতে দেব না। সেজেল এবার রেগে যায়। রেগে গিয়ে আমাকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? ডক্টর কখন বললো যে উর্মি তোকে ছেড়ে চলে যাবে? উর্মি জাস্ট বলেছে উর্মির মানসিকতায় কিছুটা চেঞ্জ আসবে, আর সেটা স্বাভাবিক নয় কি? আমার মাথা এখন কাজ করছে না। আমার মতে উর্মি যদি এখন ঠিক হয়ে বিয়ের দিন ও আমাদের ওই অনাকাঙ্ক্ষিত শারীরিক সম্পর্কের বিষয়ে উর্মির মনে পড়ে, তখন উর্মি আমাকে রেপিস্ট মনে করে ছেড়ে চলে যাবে। তখন কি হবে? আমি এগুলো ভেবেই আর কারো কথায় পাত্তা না দিয়ে উর্মিকে নিয়ে বড় বড় করে পা ফেলে চলে যাই। সেজেল, ক্যাসপার, জায়েদ অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই লাভ হয় না। সেজেল বিরক্ত হয়ে বেডের ওপর বসে মাথায় হাত রাখে। জায়েদও এসে সেজেলের পাশে বসে। ক্যাসপার চুপচাপ আছে। সেই হতে কোনো কথাই বলছে না, কারণ ক্যাসপার জানে ও না চাইতেও সিরিয়াস সময়ে বোকার মতো কথা বলে ফেলে। তারপর সবাই মিলে ওকে উত্তম মাধ্যম দেয়। জায়েদের মাথায় এই মুহূর্তে কাজ করছে না। ও কি করবে বুঝতে পারছে না। জায়েদ ক্যাসপারের দিকে তাকিয়ে বলে, এখন তুই কিছু একটা বল, আমার মাথায় কিছু আসছে না। ক্যাসপার প্রথমে একটু আমতা আমতা করে বলল, একটা আইডিয়া তো মাথায় এসেছে, তবে প্রমিস কর সেটা ফ্লপ আইডিয়া হলে তোরা আমাকে মারবি না তো? এরপর সেজেল বলল, আরে না, মারবো না, বল তুই। আমাদের এখন আন্টি মানে রওশনের মায়ের সাথে কথা বলা উচিত। হয়তো আন্টি রওশনকে বোঝাতে পারবে। জায়েদ কথাটা শুনে হঠাৎ করে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়। ক্যাসপার ভয়ে চোখ বন্ধ করে নেয়। এটা ভেবে আজ হয়তো উত্তম মাধ্যম আছে ওর কপালে। কিন্তু জায়েদ উল্টো খুশি হয়ে ক্যাসপারের কাঁধে হাত রেখে বলল, আরে বাহ, এই প্রথম তুই কোনো কাজের কথা বললি। আমি সবসময় কাজের কথাই বলি, কিন্তু তোরা তো আমাকে যতই করিস না। জায়েদের কথা শুনে হাসে। এরপর আমিরন বেগমের নাম্বারটা ডায়াল করে। কল রিসিভ হতেই জায়েদ সালাম দেয়। ওপাশ থেকে আমরিন বেগম সালামের উত্তর নিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে। সেজেল, ক্যাসপার কান পেতে ফোনের কথা শুনছে। জায়েদ এক এক করে সব কিছু আমরিন বেগমকে খুলে বলে। সব শুনে আমরিন বেগম হতবাক হয়ে যায়। আমি যে উর্মির জন্য এতটা পাগল তা আমরিন বেগমের ধারণাই ছিল না। আমরিন বেগম আশ্বাসের স্বরে বলে, চিন্তা করো না জায়েদ বাবা, আমি আমার রওশনকে বুঝিয়ে বলবো। হ্যাঁ আন্টি, একটু ভালো করে বুঝিয়ে বলুন। রওশন কারোর কথাই শুনতে চাচ্ছে না। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তাও বুঝলো না। আচ্ছা, আমি এক্ষুনি ওকে কল করছি, তোমরা নিশ্চিন্তে থাকো। জি আন্টি। কথাটা শেষ হলে জায়েদ কল কেটে দেয়।
তিনজন মিলে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে হয়তো মায়ের কথা আমি শুনবো। অন্যদিকে মা ফোন রেখে পেছনে ঘুরতেই দেখে আমার চাচা দাঁড়িয়ে। মা ভয়ে ঢোক গিলে ফেলে। এতক্ষণ ফোনের লাউড স্পিকারে কথা বলায় আমার চাচা সব শুনে ফেলেছে। তা মা খুব ভালো করেই বুঝতে পারল। চাচা কিছু না বলে চলে যেতে থাকলে মা তাকে আটকে আকুতি স্বরে বলল, ভাই, আমার ছেলেটা আপনার মেয়েকে বড্ড ভালোবেসে ফেলেছে, এই জন্যই এমনটা করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি নিজে রোশনকে বুঝিয়ে দেব। এর কোনো দরকার নেই। আমি নিজেই সুইজারল্যান্ডে যাব, আমার মেয়ের অপারেশন হবে, আর আমি যাব না? রোশন কি করে আমাকে আটকায় তা আমি দেখব। মা এবার হাত জোর করে চাচার কাছে অনুরোধ করে বলল, ভাই, আর যাই করুন না কেন, আমার ছেলের থেকে উর্মিকে আলাদা করবেন না। উর্মিকে ছাড়া আমার ছেলেটা 5 বেলা মরে যাবে। চাচা কিছুক্ষণ মার দিকে তাকিয়ে কিছু না বলেই হনন করে চলে যায়। মা সেদিকে তাকিয়ে শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। এদিকে আমি ফ্ল্যাটে। এখন গভীর রাত। মৃদু আলোয় আরামদায়ক বিছানায় জ্ঞান ফিরেছে উর্মির। আমি ওকে কোলে করে হাসপাতাল থেকে সোজা বাড়িতে নিয়ে এসেছি। উর্মি চোখ খুলে নিজেকে আমার কোলে আবিষ্কার করে। মাথাটা এখনও ভার, তবে আশেপাশে চোখ বুলিয়ে উর্মি আমাকে দেখে কিছুটা শান্ত হয়। কিন্তু পরক্ষণে উর্মির চোখ যায় আমার হাতের দিকে, যেখানটায় গাড়ির কাজ ভাঙতে গিয়ে কেটে গিয়েছিল। ব্যান্ডেজ করা থাকলেও সেই ক্ষতস্থান উর্মির চোখে পড়ে যায়। উর্মি ঠোঁট ফুলে সঙ্গে সঙ্গে কান্না করে দেয়। পুতুল বর, তোমার লেগেছে? আমার জন্য লেগেছে? উর্মি আমার সেই কাটা হাতটি ধরে ফোবাচ্ছে আর বারবার হাতের দিকে তাকাচ্ছে। উর্মির চোখের জলে আমার হাত ভিজে যাচ্ছে। আমি অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে উর্মিকে শান্ত করার চেষ্টা করি। আরে পাগলি আমার, এমন কিছুই হয়নি তো, সামান্য একটু কেটেছে, তাতে কি হয়েছে? আমি তো ঠিক আছি, দেখ। আমি উর্মির মাথা আলতো করে ছুঁয়ে ব্যাকুলতা সরে বললাম, এই দেখ, তোর অনেক লেগেছে না? ইস, কতটা কেটে গেছে। উর্মি আমার মাথায় হাত দেয়, তারপর হাতের ব্যান্ডেজ ধরে আরও জোরে কেঁদে ওঠে। তোমার বেশি লেগেছে? তুমি খারাপ, তুমি কেন মারলে কাছে? আমি মৃদু হেসে উর্মির কান্না থামাতে ব্যর্থ হয়ে আলতো করে তাকে নিজের বুকে জড়িয়ে নেই। খাটতে নেই, লক্ষ্মী বউ আমার, তেমন কিচ্ছু হয়নি, একটু পরেই ভালো হয়ে যাবে। কিন্তু উর্মি সহজে থামার পাত্রী নয়। উর্মি আমার বুক থেকে সরে এসে আবারও কাটা হাত ধরে নিজের মুখ দিয়ে ব্যান্ডেজের উপর থেকে বারবার ফু দিতে থাকে। উর্মি অনবরত ফু দিচ্ছে, আর ওর মিষ্টি শ্বাস আমার হাতের ক্ষতে লাগছে। উর্মির এই সরলতা দেখে আমার চোখে এক অদ্ভুত শান্তির ছোঁয়া ফুটে ওঠে। আমি মনে মনে ভাবি, এই ভালোবাসার কাছে সব কিছুই তুচ্ছ। উর্মিকে সুস্থ করার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত, কিন্তু আমি এটা কখনো মানতে পারবো না যে উর্মি আমাকে ছেড়ে চলে যাবে বা ভুল বুঝবে। তোমার ব্যথা কমানোর জন্য ফু দিচ্ছি। জানো তো, আমার কাকিমণি আমাকেও যখন ব্যথা লাগতো তখন ফু দিয়ে দিত, সাথে সাথে ব্যথা চলে যেত। উর্মি সরল মুখে কথাগুলো বলে আবারও ফু দিতে শুরু করে। আমি এবার আর থাকতে পারি না। উর্মির এই নিষ্পাপ ভালোবাসা বারবার আমার এক হৃদয়কে গলিয়ে দেয়। আমি উর্মির কোমল হাত নিজের হাতে তুলে নিয়ে চুমু খাই। আর ব্যথা নেই লক্ষ্মীটি, তোর ফুতে সব ব্যথা হারিয়ে মিলে গেছে। আর কাঁদিস না, তুই কাঁদলে আমার বুকটা হাহাকার করে ওঠে রে পুতুল পরি। তোর কান্না আমি সহ্য করতে পারি না। উর্মি মাথা নাড়ে। আমি এবার উর্মিকে ঘুমিয়ে যেতে বলি। না, আমি একা ঘুমাবো না, তুমি আমার পাশে থাকবে। আমার ভয় করছে যদি আলমা আপু আবার চলে আসে। আলমা? ও কোত্থেকে আসবে? হ্যাঁ, আলমা আপুই তো আমাকে গাড়িতে করে নিয়ে গেছিল। আমাকে ধাক্কা দিয়ে গাড়ির জানালার সাথে লাগিয়ে কপাল কেটে দিয়েছি ইচ্ছা করে। শেষের কথাটা উর্মি কান্না করতে করতেই আমার কাছে নালিশ করে বলল। আমি উর্মির কথাগুলো শুনে যেন স্থির হয়ে গেলাম। আলমা? তার মানে আলমা আমাদেরকে অনুসরণ করে সুইজারল্যান্ডে চলে এসেছে আর উর্মিকে কিডন্যাপ করার মতো সাহস দেখিয়েছে। আমার ভেতরে ক্রোধের আগুন জ্বলে ওঠে। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামতে উদ্যোগ নেই। চোখে এখন প্রতিশোধের তীব্র নেশা। আমি এক্ষুনি যাচ্ছি। ওই মেয়েকে আজ আমি রাগে গজগজ করতে করতে দরজার পানে এগিয়ে যেতে চাইলাম, কিন্তু কথা শেষ হওয়ার আগেই উর্মি আমার হাত শক্ত করে ধরে ফেলল। ভয় এবং কান্নায় উর্মির গলা কেঁপে উঠল। না, তুমি যেও না পুতুল বর, আমার ভয় করছে। আলমা আপু যদি আবার আসে। উর্মির ভয়ে জড়ানো মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ যেন এক নিমিষে জল হয়ে গেল। আমার কাছে এখন উর্মির নিরাপত্তা ও মানসিক শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ। রাগের মাথায় আলমার খোঁজ করা স্থগিত রেখেই আমি আবারও বিছানায় ফিরে এসে শান্ত স্বরে, ঠিক আছে, যাব না। আমি এবার উর্মির পাশে শুয়ে ওকে নিজের বুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরি। আলতো করে উর্মির কপালে আর নরম চুলে হাত বুলিয়ে দিতে লাগি। আমার হাত বোলানো ছোঁয়াতেই উর্মির শরীর শিথিল হতে শুরু করে। আমি এবার ইচ্ছে মতো উর্মির মুখ, চোখ, গাল ও গলায় ঘন ঘন চুমুকে দিতে লাগি। গভীর ভালোবাসায় তাকে ভরিয়ে দিতে লাগি। ফিসফিস করে তাকে বললাম, আর ভয় নেই লক্ষ্মী বউ আমার, আমি তোর কাছে আছি। কিছুক্ষণের মধ্যেই উর্মির শ্বাস প্রশ্বাস
জানিয়ে দেয় সে গভীর ঘুমে তলিয়ে গেছে। আমি সাবধানে উর্মির পাশ থেকে সরে আসি যাতে উর্মির ঘুম না ভাঙে। বিছানা থেকে উঠে ধীরে ধীরে এসে বারান্দার দিকে যাই এবং হারুনকে কল করি। হারুন, উর্মিকে যে মেয়েটা কিডন্যাপ করেছিল তাকে কি খুঁজে পেয়েছিস? আমার কণ্ঠস্বরে উদ্বেগের ছোঁয়া। ওপাশ থেকে হারুন জানায়, না স্যার, যেই বিয়েটা হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু লাভ হয়নি, এমনকি সব সিসিটিভি ফুটেজও কেউ একজন নষ্ট করে দিয়েছে। আমি এবার গভীর চিন্তায় পড়ে গেলাম। আলমার মতো একটা মেয়ের একার পক্ষে এত নিখুঁতভাবে সব কাজ করা বা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এসে এত দ্রুত নিখোঁজ হয়ে যাওয়া একেবারে অসম্ভব। এ অল্প সময় সব সিসিটিভি ফুটেজ নষ্ট করা তো আরও অসম্ভব ব্যাপার। তার মানে আলমাকে কেউ একজন পিছন থেকে সাহায্য করছে, কিন্তু সে ব্যক্তিটা কে? আমি বুরুকুসকে অন্ধকারে তাকিয়ে রইলাম। এই নতুন শত্রুটিকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে এক স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে এমজি বসে আছে। তার সামনে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আলমা। আলমার চোখে মুখে স্পষ্ট বিভীষিকার ছাপ, কিন্তু হাসি দেখে মনে হচ্ছে আলমা সম্পূর্ণ উন্মাদ আর পাগলে পরিণত হয়েছে। ঘরের ভেতর মৃদু আলোয় এমজি শান্ত ভঙ্গিতে বসে আছে। আলমা পাগলের মতো হাসতে শুরু করে। তার হাসি ঘরে নিস্তবতা যেন আরও খান খান করে দিচ্ছে, যা দেখে এমজি দাঁতে দাঁত চেপে বলল, এত হাসি তোর আসে কোথা থেকে শয়তানি? তোর জন্য আমার প্ল্যান নষ্ট হয়েছে। তোকে তো বলেছিলাম উর্মিকে নিয়ে আমার কাছে আসতে, কিন্তু তুই তা না করে আমার কথার আবদ্ধ হয়ে উর্মিকে মারতে গিয়ে গেছিলি। কি ভেবেছিস এই এমজির চোখ ফাঁকি দেওয়া এতটাই সহজ? কাজের কাজ তো কিছুই করতে পারলি না, উল্টো এখন তোর জন্য আমাকেও নৌসানের থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমজির কথা শুনে আলমা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বিদ্রুপ করে বলে, যা করেছি বেশ করেছি। আমাকে কি তুই নিজের চাকর পেয়েছিস যে তুই যা বলবি আমাকে তাই করতে হবে? তুই এখনোই আলমাকে চিনতে পারিসনি। আচ্ছা তাই নাকি? এখনই বের করছি তোর এই বড় বড় কথা। কথাটা বলেই এমজি হাতে চাবুক নিয়ে তুলে আলমার দিকে এগোতে শুরু করে। আলমা কিছুটা ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, কি করতে চাইছিস? এমজি প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং এগিয়ে গিয়ে আলমার ওপর একের পর এক চাবুকের বাড়ি মারতে শুরু করে। আলমা ব্যথায় চিৎকার করে ওঠে। এমজিকে থামার জন্য অনুরোধ করে, কিন্তু এমজি থামার কোনো নাম নেই। চাবুকের বাড়ি মারতে মারতে এমজি হাঁপিয়ে ওঠে। ততক্ষণে আলমা চেয়ার সহ নিচে পড়ে যায় আর ব্যথায় কাতরাচ্ছে। এমজি কাউকে একটা কল করে বলে, নৌসানের জোরিস প্রজেক্ট হলো আমাদের নেক্সট টার্গেট। আমি যেভাবে বলেছি সেভাবে সবটা জেনে হয়। আলমা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এমজির কথায় অবাক হয়ে তাকায়। অন্যদিকে জায়েদের বাড়িতে সেজেল, জায়েদ এবং ক্যাসপার বসে আমাকে এবং উর্মিকে নিয়ে আলোচনা করছে। ক্যাসপার মেঝেতে বসে পিৎজা খাচ্ছে। আমার তো মনে হয় রওশন ঠিকই করেছে। ক্যাসপার পিৎজা চিবোতে চিবোতে বলল। সেজেলের চোখ কপালে তুলে বলল, কি বলছিস তুই? একটা অসুস্থ মেয়েকে বিনা চিকিৎসায় বাড়িতে নিয়ে এসেছে, এটা কি ঠিক? এবার জায়েদ বলল, সেজেল, রওশন ইমোশনাল হয়ে গেছে। ওর মনে ভয় ঢুকে গেছে যে উর্মি অসুস্থ হয়ে ওকে ছেড়ে চলে যাবে। ঠিক তাই। ভালোবাসা কখনো কখনো এমনই হয়, পাগলাটে। আর যদি উর্মি সুস্থ হলে রওশন ভাইকে ভালো না বাসে, এটা তো সত্যিই খুব খারাপ হবে, তাই না? ক্যাসপারের কথায় যুক্তি আছে, তবে উর্মির চিকিৎসা করাও জরুরি। পরের দিন সকালে উর্মি তখনও ঘুমোচ্ছে। আমি এক হাতে আলতো করে উর্মিকে জড়িয়ে ধরে আছি, অন্য হাতে কফির মগ। মনোযোগ দিয়ে রাতের ঘটনার কথা ভাবছি। আলমার একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। কে তাকে সাহায্য করছে আর কেনই বা করছে? ফোনটা বেজে উঠল। আমি ফোন ধরতে পাশ থেকে জায়েদের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, রওশন, আমরা বাড়ির বাইরে আছি, তাড়াতাড়ি দরজা খোল। আমি দরজা খুলে ওদের ভেতরে আনি। সবাই মিলে এরপর আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি কিছুই শুনতে রাজি না। তখনই আমার কাছে হারুনের কল আসে। কোম্পানিতে অনেক বড় লস হয়েছে, তাই আর্জেন্টলি আমাকে যেতে হবে। হারুন দিশেহারা হয়ে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। আপনার একটা বড় প্রজেক্ট, জুরিখের যে প্রজেক্টটা চলছিল সেখানে মারাত্মক গোলমাল হয়েছে, বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে এবং জরুরি অবস্থা চলছে। আপনাকে এখনই যেতে হবে স্যার, না হলে কোম্পানিটা ডুবে যেতে পারে। কথাগুলো শুনে আমার মুখ ফ্যাকাশ হয়ে যায়। জুরিক? এই শহর তো অনেক দূরে। আমার হাতে এখন দুইটা পথ, উর্মিকে রেখে কোম্পানির এই জরুরি অবস্থা সামলানো, নয়তো উর্মিকে আঁকড়ে ধরে থেকে নিজের তিলে তিলে গড়ে ওঠা সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখা। আমি ফোন কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াই। আমার চোখে অসহায়তা। উর্মিকে রেখে আমি কোনোভাবেই যেতে পারবো না। জায়েদ এবং সেজেল পরিস্থিতিটা বুঝতে পারে। তখন জায়েদ বলে, রওশন শোন, তোর যাওয়াটা জরুরি। কোম্পানিটা শুধু তোর ব্যবসা নয়, সেটা তোর ভিত্তি, সেটা টিকিয়ে রাখতেই হবে। আর উর্মি, আমরা আছি। ক্যাসপার, সেজেল এবং আমরা তিনজনেই
ওর খেয়াল রাখবো, ওর দিকে একটা পিঁপড়েও ঘেঁষতে পারবে না। আর সুইয়ার, আমি তোকে কথা দিচ্ছি। সেজেলও সঙ্গে সঙ্গে সম্মতি জানায়। হ্যাঁ রওশন, আমাদের বিশ্বাস কর, আমরা উর্মির পাশে থাকবো। ওকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের, তোর কোনো চিন্তা নেই। ক্যাসপার উৎসাহের কণ্ঠে বলল। হ্যাঁ রওশন, আমরা ওর বডিগার্ড হয়ে থাকবো। তুই চিন্তা না করে যা, নিজের কোম্পানি বাঁচা। বন্ধুদের এমন ভরসা পেয়ে আমার মনের ভার কিছুটা কমলো। আমি জানি এই তিনজন আমার জন্য সব কিছু করতে পারে। কোম্পানি বাঁচানোটা এখন অপরিহার্য। অনিচ্ছা শর্তে আমাকে যেতে হবে। গভীর শ্বাস নিয়ে বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোদের কথা যেন নড়চড় না হয়। প্রতি মুহূর্তে আমাকে আপডেট দিবি। উর্মি কী করছে, কী খাচ্ছে, সব কিছুর আপডেট আমার চাই। আমি ধীরে ধীরে উর্মির ঘরে ঢুকলাম। কাল আমি ডক্টরের দেওয়া ঘুমের ওষুধ উর্মিকে খাইয়েছি, তাই তখনও গভীর ঘুমে মগ্ন। আমি ধীরে ধীরে বিছানার পাশে বসেই আলতো করে উর্মির কপালে হাত বুলিয়ে দিলাম। তার মুখ, চোখ, গাল শুয়ে দেখলাম গভীর মায়ায়। আমি একটু ঝুঁকে পড়লাম, উর্মির নরম কপালে দীর্ঘ আলতো একটা চুমু এঁকে দিলাম। এই চুমুতে ছিল সমস্ত ভালোবাসা, প্রতিশ্রুতি আর একরাশ ভয়ে। সাবধানে থাকিস পুতুল পরি আমার, আমি দ্রুত ফিরে আসব। আমি ফিসফিস করে বললাম। চোখের জল লুকানোর জন্য আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মন মানছিল না। উর্মির থেকে এত দূরে অন্য এক শহরে যেতে হচ্ছে আমাকে, কিন্তু না গেলে কোম্পানি ডুবে যাবে, আর সেই ধাক্কা সামলানোর ক্ষমতা হয়তো আমার থাকবে না। সেদিনের বিকেলেই আমি জুরিখের ফ্লাইটে উঠলাম। সেই শহরটা এখান থেকে অনেক দূরে। উর্মিকে একা ফেলে যাওয়ার কষ্ট আমার বুকে চেপে রয়েছে। সূর্য ডুবে গেছে। ফ্লাইটে সন্ধ্যার আধার নামার আগে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি চলে যাওয়ার পর জায়েদ, সেজেল এবং ক্যাসপার মিলে উর্মির দেখাশোনার দায়িত্ব নিয়েছিল। উর্মি ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে। আমি নেই এই সত্যটা উর্মি কিছুতেই মেনে নিতে পারছে না। প্রথমে উর্মি শান্ত থাকার চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো আমি এখনও ফিরছি না, তখন উর্মির ভেতরে জমে থাকা ভয়ের নিরাপত্তাহীনতার বাঁধ ভাঙল। পুতুল বর কোথায় গেল? পুতুল বর বলেছিল আমার পাশে থাকবে। উর্মি বাচ্চাদের মতো হাওমা করে কেঁদে ওঠে। বিছানা থেকে নেমেই এলোমেলো পায়ে ঘরের এদিক ওদিক খুঁজতে লাগে। সেজল বিছানায় এসে উর্মির হাত ধরল। কিউটি পাই, রওশন জরুরি কাজে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দেখো আমরা আছি তো। তোমরা নও, আমার শুধু পুতুল বরকে লাগবে। উর্মি সেজেলের হাত ছাড়িয়ে দিল। ওর কান্নার আওয়াজ ফ্ল্যাটে প্রতিধ্বনিত হচ্ছিল। ক্যাসপার দ্রুত রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল। ভাবি, এই নাও পানি খাও প্লিজ, এমন করো না। রওশন ফিরলে যদি দেখে তুমি কাঁদছো, তাহলে ও আরো কষ্ট পাবে। জায়েদ শান্তভাবে উর্মির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দেখো, আমি বলছি, রওশন তোমাকে ছেড়ে যায়নি, তুমি ভুল বুঝেছ। তোমাকে একটু শান্ত হতে হবে প্লিজ। কিন্তু উর্মি কিছুতেই শান্ত হওয়ার পাত্রী নয়। সে মেঝেতে বসে পড়ে ফুঁপে খাটতে শুরু করলো, যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি তার হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। তিনজনের কেউ আশা করেনি যে এই সময় কেউ আসবে। জায়েদ একটু অবাক হয়ে বুড়ো কুঁচকে দাঁড়ালো। কে হতে পারে এত রাতে? জায়েদ দ্রুত পায়ে দরজা খুলে দিল। দরজার বাইরে যাকে দেখে জায়েদ সামান্য থমকে গেল। তার কপালে সামান্য ভাঁজ পড়ল। অচেনা একজনকে দেখে জায়েদ নিজের ভুরু কুঁচকে নিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আরমান সাহেব, মানে উর্মির বাবা। আরমান সাহেবও একটু চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন। জায়েদ কিছু বলার আগেই উর্মির কান্নার মাঝেই শব্দটা শুনে মুহূর্তের জন্য থমকে গেলেন। সে দ্রুত জায়েদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড় দিল। বাবা! কষ্টের কান্না মুহূর্তে আনন্দে রূপান্তরিত হলো। উর্মি ছুটতে ছুটতে গিয়ে তার বাবাকে দুহাতে চাপটে ধরল। ওর কান্নার শব্দ এখন চাপা আনন্দের চিৎকারে পরিণত হয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে জায়েদ, সেজেল এবং ক্যাসপার একে অপরের দিকে তাকালো। তাদের মুখে বিভ্রান্তি এবার স্পষ্ট হলো। জায়েদ দ্রুত নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো। আরমান আঙ্কেল, আপনি ভেতরে আসুন। পরের দিন সকালে আমি আমার কর্পোরেট অফিসের কাজ ঘেরা বিলাসবহুল কেবিনে ব্যস্ত। কোম্পানিতে যে বিশাল ক্ষতি হয়েছে তা সামাল দিতে আমাকে দিনরাত ত্যাগ করতে হচ্ছে। ফাইলপত্র আর মিটিংয়ের চাপ আমাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না। আমার প্রতিটি পেশাদার সিদ্ধান্তই এখন আমার ব্যক্তিগত চাপ থেকে আসছে। উর্মির কাছ থেকে দূরে থাকা যন্ত্রণাও আমার সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছে। কেবিনের ভেতর আমার কণ্ঠস্বর ছিল শীতল ও কঠোর। প্রতিটি এমপ্লয়ির ভুল ত্রুটিতে যেন আমি নিজের ব্যর্থতার রাগ ঝাড়ছি। কি হচ্ছে এসব? এই সামান্য হিসাবটা মেলাতে পারেননি আপনারা? আপনাদের মতো অপদার্থের জন্যই আজ কোম্পানির ক্ষতির মুখে। আমি কি করতে যে আপনাদের কাজে রেখেছি? আমার কণ্ঠে মিশে আছে তীব্র বিরক্তি। এমপ্লয়িরা ভয়ে ছিটিয়ে যায়। সবাই জানে আমি সাধারণত কোনো মেজাজ দেখাই না এত, কিন্তু আজ যেন আমার দরজার বাঁধ ভেঙে গেছে। সারাদিন ধরে চলতে থাকে মিটিং, ফাইলপত্র আর ইমেলের ধাক্কা। এসব শেষ হতেই তখন রাত গভীর।
আমি ক্লান্তিতে চেয়ারের সঙ্গে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে নিই। আমার সমস্ত শরীর যেন বিদ্রোহ করছে। এই মুহূর্তে আমার শুধু উর্মির কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে হারুনের নাম দেখে আমি কিছুটা বিরক্ত নিয়ে কলটা ধরলাম। বল হারুন, জরুরি কিছু না হলে আমাকে এখন বিরক্ত করিস না। হারুনের কণ্ঠস্বর ছিল চাপা এবং উত্তেজিত। স্যার, একটা ভেরি ইম্পর্টেন্ট খবর। কিসের ইম্পর্টেন্ট খবর? উর্মি কেমন আছে? ওর কিছু হয়নি তো? তোকে তো বলেছিলাম ওদের দিকে 24 ঘন্টা নজর রাখতে। হারুন কোনো ভূমিকা না করে সরাসরি বোমাটা ফাটালো। উর্মি ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমি চমকে উঠে একলাপে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। ঘুম, ক্লান্তি সব যেন এক নিমিষে উড়ে গেল। আমার চোখ রাগে আতঙ্কে লাল হয়ে উঠেছে। কি আলতো বলতে বকছিস? মাথা খারাপ হয়েছে নাকি? আমি ঠিকই বলছি, কাল রাতে আরমান আঙ্কেল এসেছিল। আমি আজ খবর পেয়েছি উনি সব ব্যবস্থা করেছেন, ভাবিকে অপারেশন করতে নিয়ে গেছে। আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি দ্রুত কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াই। যেতে যেতে বললাম, তাড়াতাড়ি আমার জন্য এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা কর। হারুন আমার কণ্ঠস্বরে আতঙ্কিত হয়ে পড়ল। জি স্যার, আমি এখনই দেখছি। সব থেকে দ্রুততম ফ্লাইট, কিন্তু স্যার এই মুহূর্তে মাঝরাতে এত কম সময়ে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যা করার কর, আমার যে কোনো মূল্যে ওখানে পৌঁছানো দরকার। আমি কেবিনের কাচের দরজায় সজোরে ঘুষি মারলাম। অপারেশন থিয়েটার। 5 মিনিট পর হারুনের কল এলো। স্যার আমি দুঃখিত, আমি সব এয়ারলাইন্সের সাথে কথা বলেছি। এই মুহূর্তে কোনো বাণিজ্যিক এমার্জেন্সি ফ্লাইট নেই। ট্রানজিট ফ্লাইট ধরলে পৌঁছাতে কম করে হলেও 3 ঘন্টা লাগবে স্যার। 3 ঘন্টা? এই ঘন্টার মধ্যে কী হয়ে যাবে সেই ভাবনাতেই আমার মাথা শিরাগুলো দপদপ করতে লাগলো। উর্মি অপারেশন থিয়েটারে, আর আমি 1000 মাইল দূরে বসে আছি। আমি দিশেহারা হয়ে পড়লাম। আমার চারপাশে থাকা এত প্রাচুর্য, এত ক্ষমতা আজ আমার অর্থহীন মনে হলো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, এই মুহূর্তে একটা প্রাইভেট জেট বুক কর। যত টাকা লাগে লাগুক, আমার হাতে সময় নেই, এক্ষুনি। যদিও এই মুহূর্তে কোম্পানির অনেক লস হয়েছে, তারপরেও হারুন আর কথা বাড়ালো না। হারুন বুঝে গেছে এখন আমাকে আটকানো অসম্ভব। আমি ফোন রেখে নিজের সুটকেসটা ধরার প্রয়োজনও মনে করলাম না। দ্রুত অফিস থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। পেছনে পড়ে রইল আমার বিশাল সাম্রাজ্য আর জুরিকের ব্যস্ততা। জুরিক থেকে প্রায় অসম্ভব দ্রুততায় আমার প্রাইভেট জেট গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ জেনেভাতে। মধ্যরাতে জুরিকের ঠান্ডা বাতাস ভেদ করে আমি হসপিটালে পৌঁছাই। আমার চোখে তখন রক্তের লাল আভা আর সীমাহীন উদ্বেগ। সমস্ত শরীর রাগে আর আতঙ্কে কাঁপছে। আমি হসপিটালে প্রবেশ করে প্রায় ছুটে আসি ওয়েটিং রুমে। সেখানে আরমান সাহেব, জায়েদ, সেজেল এবং ক্যাসপার বসেছিল। সবাই চুপচাপ, তাদের মুখে গভীর ক্লান্তি এবং উদ্বেগ। আমাকে দেখে জায়েদ ও সেজেল দ্রুত উঠে দাঁড়ালো। আমি তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগেই ক্যাসপার মাথা নিচু করে বলল, রওশন, আমরা তোকে বলতে চেয়েছিলাম। আমি এগিয়ে গিয়ে জায়েদের জামার কলা চেপে ধরলাম। কি হয়েছে? তোরা কেন আমাকে জানালি না? আমার অনুমতি ছাড়া এসব করার সাহস কি দিল? জায়েদ শান্ত স্বরে বলল, রওশন শান্ত হ, সব ঠিক আছে। আমরা তোকে পরিস্থিতি বুঝে তোকে জানাইনি। আরমান আঙ্কেল। কথা শেষ না হতেই আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তিনি আমার দিকে শান্তভাবে তাকিয়ে বললেন, অপারেশন শেষ রওশন, এবং সাকসেসফুল। আমি স্তব্ধ হয়ে গেলাম। অপারেশন সাকসেসফুল? আমার সমস্ত রাগ, ক্রোধ, উদ্বেগ সব কিছু যেন এক নিমিষে জমাট বেঁধে গেল। অপারেশন শেষ। উর্মি জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে, অথচ আমি অনুপস্থিত ছিলাম। উর্মি এখন সুস্থ হওয়ার পথে, কিন্তু এই সুস্থতা যদি ওকে আমার থেকে দূরে সরিয়ে দেয়, আমার শরীরটা খপ করে এলিয়ে পড়ে। জায়েদকে ছেড়ে দিয়ে আমি সেইখানে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি, যেন আমার শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। হৃদয়ের গভীরতম ভয় আরও প্রকট করে তুলেছে। আমি পাগলের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করি। সেই কান্নার শব্দ ছিল অসহায়, তীব্র আর নিয়ন্ত্রণহীন, যেন বহুদিনের চাপা যন্ত্রণার বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। উর্মি, আমার পুতুল পরি। জায়েদা সেজেল অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইল। আমাকে তারা কোনোদিন দেখেনি। শক্ত, অনমনীয়, আবেগহীন। আর আজ আমি মাটিতে বসে শিশুর মতো চিৎকার করে কাঁদছি। আরমান সাহেব ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসেন। তিনি আমার কাঁধে হাত রাখার চেষ্টা করলেন, কিন্তু আমি তাকে সজোরে সরিয়ে দিই। আমাকে ধরবেন না। আপনি কেন এমন করলেন? কেন করলেন? উর্মিকে ছাড়া আমি কি করে বাঁচব? ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে ভুল বুঝে, আমি বাঁচব না। আমি বাঁচতেই পারবো না। আমার সেই আর্তনাদ হসপিটালে বসে থাকা সবার হৃদয়ে যেন ছুরি চালাচ্ছে। আমি ধীরে ধীরে রিকভারি রুমের দিকে এগিয়ে যাই। জায়েদ আলতো করে দরজা খুলে দেয়। আমি ভেতরে একটু কর্মীর পাশে গিয়ে বসি। ঘরটা শান্ত, কেবল মেশিনের মৃদু শব্দ শোনা যাচ্ছে। একটু পরে ডক্টর এলেন। আমি উদ্বিগ্ন চোখে তার দিকে তাকাই। আমার কণ্ঠস্বর শুষ্ক। ডক্টর, ওর জ্ঞান ফিরতে আর কতক্ষণ লাগবে? ডক্টর শান্তভাবে বললেন, মিস্টার শেহনাজ, উর্মি এখন ট্রমা ফ্রি, কিন্তু জ্ঞান ফিরলে একটু সময় লাগবে।
সম্ভবত আজ রাতে কেটে যেতে পারে। মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে। তবে চিন্তা করবেন না, অপারেশন সাকসেস হয়েছে। এখন ওর যত্ন এবং সুস্থ পরিবেশের প্রয়োজন। ডক্টরের কথা শুনে আমি স্বস্তি পাই, কিন্তু অস্থিরতা কমে না। ডক্টর চলে যাওয়ার পর আমি আবার উর্মির পাশে বসি। উর্মির কোমল হাতটা নিজের হাতের মুঠো শক্ত করে ঝুঁকে পড়ে উর্মির মুখের বরাবর। পুতুল পরি, দেখ আমি এসেছি। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি খুব ভয় পেয়েছিলাম জানিস, মনে হচ্ছিল আমার বুকটা কেউ ছিঁড়ে নিচ্ছে। আমি উর্মির কপাল আলতো করে চুমু খাই। আমার চোখ আবারও জলে ভরে আসে। হয়তো তুই সুস্থ হয়ে সব কিছু ভুলে যাবি, তুই তো আমাকেও চিনতে পারবি না, কিন্তু তোর কোনো দোষ নেই। তোর স্মৃতি যদি আমাকে মুছে ফেলে তবু আমি তোকে অভিযোগ করব না, কারণ তুই আমার। তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে আবার আমার ভালোবাসার জালে বেঁধে নেব, আবার তোর পুতুল বর হব। তুই ঘুমো লক্ষ্মীটি, আমি তোর পাশে আছি। কিছুক্ষণ উর্মির পাশে বসে থেকে আমি বাইরে বেরিয়ে আসি। ডক্টর বাইরে উর্মির জন্য কিছু ওষুধ আর প্রয়োজনীয় একটা প্রেসক্রিপশন তৈরি করে রেখেছিলেন। আমি দ্রুত ওষুধগুলো আনার জন্য এগিয়ে যাই। ওয়েটিং রুমে তখন আরমান সাহেব, জায়েদ, সেজেল এবং ক্যাসপার সবাই অপেক্ষায় আছে। আমাকে বাইরে আসতে দেখেই জায়েদ দ্রুত এগিয়ে এলো। রওশন, ওষুধগুলো আমরা এনে দিচ্ছি, তুই একটু বস। আমি মাঝপথে জায়েদকে থামিয়ে দিই। আমার চোখে তখন শীতল, দৃষ্টিতে স্পষ্ট অবিশ্বাস। দরকার নেই, আমি নিজেই পারবো, তোদের আর কোনো কিছুর দায়িত্ব নিতে হবে না। সেজেলের চোখে জল চলে আসে। সেজেল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রওশন এমন করিস না, আমরা পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতি? আমি তোদের বন্ধু, তোরা আমার ভাই, আমার বোন। আমি তোদের বিশ্বাস করে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে তোদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, আর তোরা আমার জীবন মরণের এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ আমাকে একটাবার ফোন করার প্রয়োজন মনে করলি না। ক্যাসপার মাথা নিচু করে বলল, রওশন ভাই, আরমান আঙ্কেলই মানা করেছিলেন, উনি তোর কাজের কথা ভেবে। আমার কাজ? কোম্পানি ডুবে গেলে আমি আবার বানাতে পারবো, কিন্তু উর্মির এত বড় একটা অপারেশনের সময় যদি ওর কিছু হয়ে যেত, তোরা কি জানিস না ওকে ছাড়া আমি বাঁচবো না? তোরা আমার বন্ধু হয়ে আমার থেকে আমার অধিকার কেড়ে নিলি। তোরা বিশ্বাসঘাতকতা করেছিস। আর এই রওশন শেহনাজ সব সহ্য করতে পারলেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। আমার কণ্ঠে কোনো উচ্চস্বর নেই, কিন্তু আমার ভেতরে তীব্র কষ্টের অভিমানে হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। জায়েদ, সেজেলরা চুপ হয়ে আছে। ওদের নিজেদের ভুলটা ওরা বুঝতে পারছে। আরমান সাহেব এবার এগিয়ে এলেন। এগিয়ে সে শান্ত স্বরে বলল, রওশন, আমি নিষেধ করেছিলাম ওদেরকে, এতে ওদের কোনো দোষ নেই। আমি আরমান সাহেবের দিকে শান্ত কিন্তু কঠোর দৃষ্টিতে তাকাই। চাচু, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমি তো উর্মির ভালোর জন্যই করেছি এটা। আরমান সাহেব অবাক হয়ে যান। আমার সাথে ছোট থেকেই তার সম্পর্ক অনেক মজবুত। আমি কখনোই আরমান সাহেবের উপর এমন রাগ করিনি। আমি কিছুক্ষণ চুপ থেকে আবার বললাম, তুমি উর্মির বাবা, তোমরা সবাই মিলে উর্মির ভালো চেয়েছো, তাতে আমার কোনো আপত্তি নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, আমি খুশি। কিন্তু আমার আক্ষেপ অপারেশন নিয়ে নয়। আমার আক্ষেপ আমি কেন উর্মির পাশে থাকতে পারলাম না। ওর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কেন আমাকে অনুপস্থিতিতে থাকতে হলো? কেন তোমরা আমাকে উর্মির স্বামী হিসেবে ওর পাশে থাকার সুযোগটুকুও দিলে না? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। আমার রাগ ছিল না চাচুর ওপর, রাগ ছিল নিজের অনুপস্থিতির উপর। সেই আক্ষেপের জ্বালাতেই আমি সব থেকে প্রিয়জনদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেই। অন্যদিকে আলমা দড়িতে বাঁধা অবস্থায় ঝুলছে, হাত এবং পায়ে গভীর ক্ষত, মুখ রক্তে ভেজা। এমজিওর উপর এমন অকথ্য অত্যাচার করেছে যে আলমার অবস্থা খুবই খারাপ। কিন্তু আশ্চর্যজনকভাবে আলমা তখনও বিকৃত হাসিতে ফেটে পড়েছে। আলমা সেই হাসি যেন এমজির ক্রোধকে আরও উস্কে দিচ্ছে। আলমার এই উন্মাদনা দেখে এমজির চোখ শুরু হয়ে আসে। ক্রোধে এমজির চল শক্ত হয়ে যায়। তুই সত্যি পাগল হয়ে গেছিস, তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। এমজি হাতে চাবুক তুলে আলমার দিকে এগোতে যাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। এমজি বিরক্তিতে কলটা রিসিভ করে। ওপাশ থেকে তার একজন লোক ফিসফিস করে কিছু জানায়। এমজির চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এমজির মুখে ফুটে ওঠে এক কুটিল হাসি। কি বললি? উর্মি এখন হসপিটালে, অপারেশন হয়েছে? দারুণ, এবার সব কিছু আমার হাতের মুঠোয়। এমজি আলমার পাশ থেকে সরে এলো। এমজি দ্রুত ফোনটা নেয়। এমজি আলমার দিকে একবারও না তাকিয়েই দরজার দিকে এগোতে থাকে। এমজি দ্রুত আস্তানা থেকে বেরিয়ে যায়। দড়ি দিয়ে ঝুলন্ত আলমা সব শুনছে। উর্মি অপারেশন হয়েছে, উর্মি সুস্থ হয়ে যাবে। আমি আর উর্মি এবার সুখে সংসার করব, এটা আলমা কিছুতেই মানতে পারছে না। যদি আলমা নিজে সুখে না থাকতে পারে তবে কাউকে সেই সুখে থাকতে দেবে না। আলমার ভেতরে হিংসা ও পাগলামি আবারও জেগে উঠল। আলমা নিজের শরীরে সমস্ত শক্তি করে এবার ঝুলন্ত অবস্থায় হাতের বাঁধনটি আলগা করার চেষ্টা করতে লাগে। আলমার হাতের চামড়া ছিঁড়ে রক্ত বেরোতে লাগে, কিন্তু হাল ছাড়ে না। একসময় আলমা সফল হয়।
মাটিতে ধপাস করে পড়ে গিয়ে আলমা মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ায়। ব্যথায় কাতরালেও আলমার চোখে এখন প্রতিশোধের আগুন। আলমা কোনো মতে আস্তানা থেকে বেরিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে। হাসপাতাল জেনেভা। আলমা হাসপাতালের কাছে পৌঁছে গেছে। উর্মি কেবিনে ঢোকা এত সহজ নয়। আলমা দ্রুত পরিকল্পনা করে নেয়। হাসপাতালের কোনো একটা নার্সিং স্টেশন থেকেই এক নার্সকে ধরে সজোরে আঘাত করে এবং দ্রুত তার পোশাক পরে নেয়। মুখে মাস্ক পরে আলমা কেবিনের দিকে এগিয়ে যায়। জায়েদ, সেজেল ও ক্যাসপার তখন উর্মির কেবিনের বাইরে বসে আছে। নার্সের পোশাক পরে আলমাকে দেখে তারা কেউ আর আলমাকে সন্দেহ করলো না। জায়েদ নার্সকে দেখে বলল, নার্স প্লিজ উর্মির একটু ভালো করে খেয়াল রাখবেন, ওর এখনও জ্ঞান ফেরেনি। হ্যাঁ অবশ্যই, আমি ভেতরে যাচ্ছি। আলমা কেবিনে ঢুকে যায়। আলমা ধীরে ধীরে দরজা বন্ধ করে। আলমা মাস্কটা খুলে ফেলে। আলমা চোখ দুটো জল করছে। আলমা অজ্ঞান অবস্থায় থাকা উর্মির দিকে এগিয়ে এসে এবং পাগলের মতো কথা বলতে শুরু করে। উর্মি, তুই কি ভেবেছিলি আমার সর্বনাশ করে তুই নিজে সুখে থাকবি? আমার কাছ থেকে রওশনকে কেড়ে নিয়ে তুই সুস্থ হয়ে যাবি? না, আমি আমি তো তোকে সুখে থাকতে দেব না। আমি তোকে এমন যন্ত্রণা দেব যা কোনো দিন ভুলবি না তুই। আলমা উর্মির গলা টিপে ধরার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই দরজা সজোরে খুলে যায়। আমি উর্মির জন্য ফল, ওষুধ ও প্রয়োজনীয় জিনিস কিনে কেবিনে প্রবেশ করে অবাক হয়ে যাই। পরক্ষণেই উর্মিকে বেডে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং ধীরে ধীরে উর্মির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিই। আসলে আমি আলমাকে দেখার আগেই পর্দার পেছনে লুকিয়ে থাকে এমজি যে এতক্ষণ আলমাকে সাধারণ নার্স ভেবেছিল, তাই পর্দার পেছনে লুকিয়েছিল। আলমার এসব কাজ এবং আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে ওর প্ল্যান আবার বেঁচতে গেছে। আলমা ওর প্ল্যান নষ্ট করে দিয়েছে। আমি আলমাকে দেখার আগ মুহূর্তের মধ্যেই এমজি পর্দা সরিয়ে বেরিয়ে আসে। এমজি আলমার কাঁধ ধরে সজোরে টেনে নিয়ে যায় এবং এক মুহূর্ত দেরি না করে কেবিনে জানালা দিয়ে দ্রুত নিচে লাফ মারে। 2 তলা থেকে নিচে পড়ে দুজনেই মারাত্মক আঘাত পায়। তাদের হাত পা কেটে রক্ত ঝরছে। এমজির রাগ তখন তরতর করে বেড়ে যায়। আলমা তখনও চিৎকার করছে, আমি ওকে না মেরে যাব না। কিন্তু এমজি রেগে আলমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আলমার জন্য 2বার এমজির প্ল্যান নষ্ট হলো। আর আলমা যদি এমন না করতো তাহলে এমজি উর্মিকে নিয়ে ঠিকই পালিয়ে যেত। আজ এমজি আলমার শেষ দেখেই ছাড়বে। পরের দিন উর্মির পাশে বসে আছে আমি, সেজেল, জায়েদ এবং ক্যাসপার। পাশে বসে আছে চাচ্চু আর নীরবে সব পর্যবেক্ষণ করছে। আমি অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে শুরু করি। ডক্টর, ডক্টর। কি হয়েছে মিস্টার শেহনাজ? ডক্টর হন্তদন্ত হয়ে এসে আমাকে জিজ্ঞাসা করে, উর্মির এখনো জ্ঞান ফিরছে না? ও সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে চিন্তা করবেন না, উর্মি একদম সুস্থ আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, নিশ্চিন্ত জ্ঞান ফিরবে। আমি বিরক্তিতে নিজের কপাল কুঁচকে ফেলি। নিজের রাগ কমানোর জন্য মাথায় হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকি। ঠিক সেই সময়ই উর্মির হাতে একটা মৃদু নড়াচড়া টের পাই। আমি দ্রুত উর্মির দিকে তাকাই। উর্মির চোখের পাতা সামান্য কাঁপছে। ধীরে ধীরে উর্মির জ্ঞান ফিরে আসে। উর্মি চোখ খুলে প্রথমে চারপাশে তাকায়। উর্মির দৃষ্টিতে নেই কোনো ভয় বা আতঙ্ক, বরং এক ধরনের বিভ্রান্তি। উর্মি যখন তার বাবাকে দেখতে পেল তখন আর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। বাবা? উর্মি ক্ষীণ কণ্ঠে ডেকে ওঠে। ওর ঠোঁটে ফুটে ওঠে এক নির্মল হাসি। আরমান সাহেব দ্রুত এগিয়ে এসে উর্মির মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। হ্যাঁ মা, আমি এখানে। তুমি এখন কেমন আছো? উর্মি হাসি মুখে তার বাবাকে দেখতে লাগে। তবে তখনই উর্মির মাথাটা একটু ঝিলমিল করে ওঠে। উর্মি ব্যথায় কপাল চেপে ধরে। আমি হাসি মুখ উর্মির কাছে এগিয়ে আসি। আমার চোখে এখন শুধু ভালোবাসা আর স্বস্তির আলো। আমি উর্মির হাত ধরে আলতো করে বললাম, পুতুল পরি, দেখ আমি তোর পুতুল বর, চিনতে পারছিস আমাকে? আমি উর্মির দিকে তাকাই। সেই মুহূর্তের জন্য আমার বুকটা টিপ টিপ করতে লাগে। যদি এই দৃষ্টিতে উর্মি আমাকে চিনতে না পারে, যদি আমার নামটা ভুলে যায়। কিন্তু না, উর্মি আমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। উর্মির মুখের হাসি আরও চওড়া হয়ে আসে। উর্মি আমার হাত ধরে হাসতে হাসতে বলল, রৌশন ভাইয়া। আমি স্তব্ধ হয়ে যাই। রওশন ভাইয়া? সেজেল, জায়েদ এবং ক্যাসপার কেবিনের ভেতরে থাকা সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। আমার চোখ ঝাপসা হয়ে আসে, কিন্তু আমার মুখে স্বস্তির হাসি। না, উর্মির তাহলে মেমোরি লস হয়নি, উর্মির সব মনে আছে। সেজেল, জায়েদরা হাসিতে ফেটে পড়ে। তারা সবাই এতে অনেক খুশি হয়ে যায়। তাদের চিন্তা দূর হয়। উর্মির তাহলে মেমোরি লস হয়নি, উর্মির সব কিছু মনে আছে। তবে রওশন ভাইয়া? আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম উর্মির দিকে। তবে উর্মির সুস্থ হাসি দেখে আমি আর কিছু ভাবলাম না। আপাতত এতটুকুই যথেষ্ট যে উর্মি আমাকে ভুলে যায়নি। রৌশন ভাইয়া, আমি এই হসপিটালে কি করছি? আর আমার আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। বাবা, আম্মু কোথায়? জানো, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। মা অনেক ব্যথা পেয়েছে। আমার চোখের সামনে মায়ের সারা শরীর রক্তে ভিজে গেছিল। আমি স্তব্ধ উর্মির কথা শুনছি। কথাগুলো বলতে বলতেই
উর্মি হাঁপিয়ে কেঁদে ওঠে। উর্মির মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। উর্মি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। আমি উর্মির কাছে ছুটে যাই, উর্মিকে শান্ত করার চেষ্টা করি। তখনই ডক্টর এবং নার্সরা এসে উর্মিকে ইঞ্জেকশন দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেয়। আর চাচ্চু চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, আমার মেয়ে এমন কেন করছে? কি হয়েছে ওর? আসলে সবেমাত্র এত বড় অপারেশন হয়েছে, এজন্য উর্মির কিছু স্মৃতিশক্তি মুছে গেছে। শুধু মনে আছে যেই স্মৃতিগুলো যেগুলো উর্মি পাগল হওয়ার আগে উর্মির সাথে ঘটেছিল। তবে নো টেনশন, উর্মি ধীরে ধীরে একদম সুস্থ হয়ে যাবে, শুধু একটু সময় লাগবে। আশা করি আপনারা বুঝবেন। আমি ঘুমন্ত উর্মিকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উর্মির কপালে একটা চুমু খাই। সে জেল জায়েদ ক্যাসপার উর্মির কথার কোনো কিছুই বুঝতে পারিনি। উর্মির মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বিষয়ে ওরা কিছুই জানে না। চাচ্চু এবং বাকি সবাই এরপর উর্মি এবং আমাকে কেবিন একা রেখে ওয়েটিং রুমে চলে যায়। ছাড় আমাকে, ছাড় বলছি। আজ আমি ওকে না মেরে কোথাও যাব না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি তো তোকে এখানে পুঁতে রেখে দিব। অন্যদিকে এমজি কথাটা বলেই জোর করে আলমাকে গাড়ি থেকে টেনে হেসড়ে নামায়। আলমা নিজের হাত অনেক জোর করে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এমজি আজ ছাড়ছে না, বরং টানতে টানতে আলমাকে নিয়ে নিজের আস্তানার ভেতরে চলে যায়। ছাড় বলছি আমাকে। আজ তুই যদি না আসতি তাহলে আমি উর্মিকে মেরেই দিতাম। একটুর জন্য হাতছাড়া হলো। সব কিছু তোর জন্য হয়েছে। তুই একটা কুফা। কথাটা শুনে এমজির আগে কটমট করে আলমার গালে সজোরে থাপ্পড় মারে। আলমার গালে 5 আঙ্গুলের চাপ স্পষ্ট হয়ে ওঠে। এমজি আলমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলে, আমাকে কোপা বলিস? তুই তো নিজে একটা কোপা। তোর জন্য দুবার আমার প্ল্যান নষ্ট হলো। তুই কোনো কাজেরই না, তোকে বাঁচিয়ে লেখে লাভ নেই। আলমা হাহা করে এসে ওঠে। কেন তুই আমাকে মারবি? তোর মতো কাপুরুষ আমাকে মারবে, যে কিনা রওশনের ভয় এরকম হাসদাকুরের মতো একটা জায়গায় লুকিয়ে আছে। এমজি এবার রেগে আলমার গলা শক্ত করে চেপে ধরে। আলমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ফেটে বাইরে বেরিয়ে আসার পালা। তারপর আলমা নিজের মুখে সেই হাসিটা বজায় রাখে। আলমা হাসতে হাসতে বলে, আমাকে মেরে তোর তোর কোনো লাভ হবে না। তুই জিরো ছিলি, জিরোই থেকে যাবি। কি বলে তুই? ঠিক বলেছি, তুই একটা কাপুরুষ। আবার বল, কি বলি তুই? তুই একটা কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। পরপর 3টা গুলির শব্দ হয়। আলমার দেহ নিথরায় পড়ে থাকে। পেট থেকে তীব্র গতিতে রক্ত গড়িয়ে মেঝেতে চেয়ে গেছে। আলমার কথা শুনে এমজি নিজেরা কন্ট্রোল করতে না পেরে কোমরের পিছন থেকে গান বের করে সোজা আলমার পেট বরাবর 3টা গুলি সরে এমজি এক পৈশাচিক হাসি দিয়ে আলমার নিথর দেহের দিকে মুখ বরাবর বসেই আলমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, এখন চুপ কেন আসিস? বল আমি কাপুরুষ, বল আমি কাপুরুষ। কথাটা বলে এমজি অট্টহাসিতে ফেটে পড়ে। এদিকে হাসপাতালে উর্মির জ্ঞান ফিরে এসে প্রায় 15 মিনিট হলো। আমি উর্মির পাশে সেই হতে বসে আছি, এই আশা নিয়ে উর্মি আমার সাথে কথা বলবে, কিন্তু না, উর্মি লজ্জায় আমার দিকে ঠিকভাবে তাকাতেও পারছে না। মুখগুলো লজ্জায় টমেটোর মতো হয়ে আছে। আমি আর ধৈর্য ধরে রাখতে না পেরে উর্মির মুখ নিজের দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা কেন বলছিস না তুই আমার সাথে? আমার এই প্রশ্নে উর্মি হকচকে ওঠে। উর্মি আমতামতা করে বলল, কই কিছু না তো, ওর রওশন ভাই। কিছু না তাহলে কথা কেন বলছিস না? এমনি এমনি কেন? এমনি এমনি। আমি এবার বিরক্তিতে নাক মুখ কুঁচকে রাগ করে উঠে যেতে চাই। তখন উর্মি আমার হাত টেনে ধরে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই বছরগুলোতে তো অনেক কিছু বদলে গেছে, তাই না? আমি আবারও ধীরে সুস্থে বসে উত্তর দিলাম, অনেক কিছু বদলে গেছে। আমি কাকিমণিকে দেখতে চাই। হ্যাঁ, আমরা কদিন পরে বাংলাদেশে ফিরে যাব, তখন দেখা করিস, কিন্তু আগে তুই সুস্থ হয়ে নে। আচ্ছা, আপনার বিয়ে হয়ে গেছে নাকি? উর্মির এমন প্রশ্নে আমি কিছুক্ষণ চুপচাপ থেকে ভাবি। পরক্ষণে মুখে এক বাঁকা হাসি টেনে বললাম, হ্যাঁ হয়েছে তো, এই তো 2-3 মাস আগেই বিয়ে হলো, আর কদিন পর 10-12টা বাচ্চা কাচ্চা হবে। কেন তুই এত প্রশ্ন ছেড়ে এই প্রশ্ন করলি যে? আমার বিয়ে হয়ে গেছে শুনে উর্মির মন ভেঙে যায়। উর্মি মন খারাপ করে অনেক কষ্টে কান্না আটকে বলে, না, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, সব কিছু এমনি? আচ্ছা, তা তোর ভাবির সাথে দেখা করবি নাকি? না, থাক। কেন থাকবে? তুই তোর ভাবির সাথে দেখা করবি না কেন? কোনো বিষয় নিয়ে রাগ করে আছিস নাকি? না না, আমি কেন রাগ করতে যাব? আপনার বিয়ে হয়েছে, এটা তো ভালো কথা। উর্মি মুখে এমন কথা বললেও রাগে উর্মির নাকের ডগা লাল হয়ে আছে, যা দেখে আমার মনে মনে বেশ হাসি পায়। তখনই বাড়ি থেকে ডক্টর আমাকে উর্মির ওষুধপত্র বুঝিয়ে দেওয়ার জন্য ডাকে। আচ্ছা তুই থাক, আমি এক্ষুনি আসছি। আমি চলে যাই। আমি চলে যেতে উর্মির আগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কম্বলের ভিতরে কাঁদতে কাঁদতে মনে মনে ইচ্ছে মতো আমাকে জুতা পেটা করতে থাকে। উর্মি বালিশে মুখ ডুবে কাঁদতে কাঁদতে মৃদুস্বরে বলল,
উনি তো আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, তাহলে কেন অন্য মেয়েকে বিয়ে করলো? কোনো শাকচুন্নি আমার রওশন ভাইকে আমার থেকে কেড়ে নিল। ওই শাকচুন্নির জীবনও ভালো হবে না। আমি ওয়েটিং রুমে আসতেই সেজেল জায়েদ এবং ক্যাসপার এগিয়ে আসে কথা বলতে, কিন্তু আমি 3 নমুনাকে ইগনোর করে চাচ্চুকে বললাম, তুমি আমার চাচ্চু হওয়ার সাথে সাথে আমার একমাত্র শ্বশুর হও, তাই তোমার সাথে তো রাগ করে থাকা যায় না। উর্মিকে ডিসচার্জ দেওয়া হয়েছে, তাই কিছুক্ষণ পর ওকে বাড়ি নিয়ে যাব। খবরটাতেই তোমাদের জানাতে আসলাম। সেজেল জায়েদ ক্যাসপার নাক মুখ টান টান করে দাঁড়িয়ে থাকে। তখন আমি আবার বললাম, আর হ্যাঁ, এই 3 নমুনাকে বলে দাও বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে, না হলে শরীর খারাপ করবে, আবার আমাকেই দেখতে হবে তখন। আমার এই কথায় চাচ্চু হাসি আটকে রাখতে পারে না। আমি সেদিকে পাত্তা না দিয়ে বেপরোয়া ভাব নিয়ে হনন করে চলে যাই। সেজেল ক্যাসপার জায়েদ খুব ভালো করে বুঝতে পারে আমি ওদেরকে 3 নমুনা বলতে বুঝিয়েছি। প্রথমে একটু রাগ হলেও পরক্ষণেই 3 জনে হেসে ফেলে। কিন্তু রওশনের রাগ এখনো কমেনি, তাই এত খুশি হয়েও লাভ নেই। আর চাচ্চু কথাটা বলে হাসতে হাসতে বেরিয়ে যায়। এদিকে চাচ্চুর কথা শুনে 3 জনের হাসি মুহূর্তেই বদলে যায়। রাত 8:30। চাচ্চু খেদে উপরের রুমে গিয়ে শুয়ে পড়েছে। উর্মি সোফার উপর বসে আমার বিয়ে হয়ে গেছে এটা ভেবে রাগে ফুলছে। তখন আমি টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে সেখানে উর্মির মাথার উপর ভেজা টাওয়ালটা ছুঁড়ে মেরেই উর্মির পাশে বসে যাই। উর্মি রাগে কটমট করে টাওয়াল হাতে নিয়ে জিজ্ঞাসা করে, এটা কি হলো? আপনি আমার গায়ে কেন টাওয়াল ছুঁড়ে মারলেন? আমি বেপরোয়া ভাব নিয়ে রিমোট দিয়ে টিভি অন করে বলি, তো কার গায়ে ছুড়বো? কেন? আপনার না বউ আছে, তার গায়ে গিয়ে ছুড়ুন। আমি কি আপনার বউ নাকি যে আমার গায়ে আপনার ভেজা টাওয়াল ছুড়বেন? আমি উর্মির দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই উর্মির অনেক কাছে চলে আসি। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, কি করছেন কি? আমি উর্মির কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আসলে কি বলতো, আমার বউটা না বড্ড দুষ্ট, একটু কাছে আসতে চায় না, তাই তো অন্য মেয়েদের গায়ে নিজের ভেজা টাওয়াল ছুঁড়ে মারি। না হলে কি করব বল, আমারও তো যৌবন লাড়া দেয় নাকি? ছি, কিসব কথা বলছেন? আপনার বউকে নালিশ করে দেব আমি। আপনি একটা লুচ্চা। আমি আবারও বেপরোয়া ভাব নিয়ে উর্মির হাত ধরে উঠে নিয়ে যেতে যাই। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চল তো, তোর ভাবি যে কতটা দুষ্ট তাই দেখাবো তোকে। উর্মি আর কথা না বাড়িয়ে আমার সাথে সাথে আসে। আমি উর্মিকে নিয়ে রুমে প্রবেশ করি। উর্মি হা হয়ে রুমের দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি বাঁকা এসে বললাম, কি দেখছিস? এটা বুঝছি আপনার রুম? উর্মি রুমের চারদিকটা ঘুরে ঘুরে দেখে। রুমটা উর্মির কাছে খুবই আপন আপন লাগছে। উর্মি হেসে বলে ওঠে, আরে বাহ, আপনার রুম তো খুব সুন্দর, অনেক গোছানো পরিপাটি। হ্যাঁ, গোছানো আর কই বল, এই এখন গোছানো দেখছিস তো, তোর ভাবি আসলে এই গোছগাছার থাকবে না। ও মা, কেন? কেন আবার জিজ্ঞেস করছিস? তোর ভাবিকে দেখলে তো আমি নিজেকে সামলে রাখতে পারি না। রোমান্স করার চোটে পুরো ঘর বাড়ি দফারফা হয়ে যায়। এই কথা শুনে মুহূর্তেই উর্মির মুখ কালো হয়ে যায়। উর্মি কটমট করে বলে, ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনি আপনার বইয়ের সাথে রোমান্স করেছেন, তো আমাকে কেন সেগুলো বলতে আসছেন? যাক বাবা, আমার কি দোষ, তুই তো জানতেই চাইলি। আচ্ছা বাদ দে, তোকে আমি আরও একটা জিনিস দেখাই। তোর ভাবি আর আমি কি কি করেছি দেখবি আয়। না থাক, আপনাদের জিনিস আপনারাই দেখুন, আমি কেন দেখব? আমি হুট করে উর্মিকে দেয়ালের সাথে আলতো করে চেপে ধরি। উর্মি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি করছেন এসব? তুই কি কোনো কারণে জেলাস হচ্ছিস? না, আমি কেন জেলাস হতে যাব? আপনি আপনার বউয়ের সাথে রোমান্স করবেন নাকি তাকে ধরে পিটাবেন তা আপনার ব্যাপার, আমি কেন তাতে রাগ করব? আমার একটুও রাগ হচ্ছে না। আপনি আরও বেশি করে আপনার বউয়ের সাথে রোমান্স করুন, তাতে আমার কি? আমি উর্মির কথা শুনে এসে দেই। উর্মির মুখে এমন কথা বললেও উর্মির রাগ, নাকের ডগা লাল হয়ে যাওয়া স্পষ্ট দৃশ্যমান। আমি উর্মির দিকে তাকিয়ে বললাম, আমার খিদে পেয়েছে পুতুল পরি। কেন, আপনার বউ কি আপনাকে খেতে দেয় না? আমাকে কেন বলছেন? আমার সত্যি খিদে পেয়েছে। তা আমি কখন বললাম আপনার মিথ্যে খিদে পেয়েছে? যদি খিদে পেয়েই থাকে তাহলে যান, বউয়ের কাছে গিয়ে খাবার চান। বউ দিতে পারবে না তো? কেন দিতে পারবে না? কারণ আমি তো খাবার না, তোকে খেতে চাই। তো এখন বউকে কি করে বলবো তোকে খাওয়ার কথা? তোকে খেতে গেলে তো তোর কাছেই চাইতে হবে, তাই না? ছি, অভদ্র লোক, লুচ্চা কোথাকার। কথাটা বলে উর্মি দুহাত দিয়ে চোখ মুখ ডেকে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয়। উর্মির এমন পালানো দেখে আমি বাঁকা হাসি দিয়ে মনে মনে ভাবি, এখন পালিয়ে যাচ্ছিস যা, কদিন তোকে ছাড় দিচ্ছি, কিন্তু যখন তুই সুস্থ হবি তখন তোর কোনো ছাড় নেই জানামন। সকাল 7টা, সবাই মিলে একসাথে নাস্তা টেবিলে বসেছি। মাঝখানে চেয়ারে চাচ্চু বসে ব্রেডে মাখন মাখিয়ে উর্মি ও আমার থালায় পরিবেশন করছে। আমি কিছুক্ষণ উর্মির দিকে তাকিয়ে কখনো মুচকে আসছি, আবার কখনো চোখ টিপ মারছি। উর্মির প্রতিবারে আমার দিকে তাকিয়ে মুখ বেঁচকে দেয়। এসব করতে গিয়ে দুজনের থালা থেকে একটা ব্রেডও নড়েনি।
চাচ্চু সেদিকে বুড়ো কুচকে তাকে জিজ্ঞাসা করে, কিরে তোরা খাচ্ছিস না কেন? আমি সেই কখন থেকে বেডে মাখন লাগিয়ে তোদের প্লেটে দিচ্ছি, একটাও তো নড়লো না। আমি হালকা কেসে উঠি। উর্মি কটমট করে বলে, আসলে কি বলো তো বাবা, এখানে একটা ভূত বসে আছে, কিছুতেই খেতে দিচ্ছে না, শুধু জ্বালাতন করছে। ভূত? এখনো তোর ভূতের ভয় জানি নাকি? উর্মি মাথা চুলকিয়ে বলল, হ্যাঁ ওই আর কি। আমি চুপচাপ কোনো কথা না বলে এতক্ষণে নিজের খাবার শেষ করে নিয়েছি। উর্মি সেদিকে তাকিয়ে মুখ ভেঁচকি কেটে ভাবে, দেখো দেখো নিচে কেমন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আর এদিকে আমাকে বাবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। চাচু খেয়ে দিয়ে ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে চলে যায়। কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ পড়ে আছে, সেগুলো করবে বলে। এদিকে টেবিল এখন শুধু আমি আর উর্মি। বেশ কিছুক্ষণ নিরাপত্তায় আমি টেবিলের তলা দিয়ে পা ঢুকে উর্মির পায়ে টোকা দিতে থাকি। উর্মি আমার দিকে সাথে সাথে তাকিয়ে যায়। আমি এসেই বাটিতে পড়ে থাকা অবশিষ্ট ব্রেড তুলে চিবোতে চিবোতে বললাম, চল জানেমন, তোকে নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসি। প্রথমত আমি আপনার জানেমান না, দ্বিতীয়ত আমি কেন যাব? আপনার না বউ আছে, বউকে নিয়ে যান না। চল না যাই প্লিজ, তোকে আইসক্রিম চকলেট কিনে দেবো। আমাকে কি ছোট বাচ্চা পেয়েছেন? আইসক্রিমের লোভ দেখিয়ে আমাকে নিতে পারবেন না। ঠিক আছে, দরকার নেই বলে আমি হাসতে হাসতে টেবিল থেকে উঠে চলে যেতে শুরু করি। এটা দেখে উর্মি ফেল ফেল করে তাকিয়ে মনে মনে ভাবে, যাক বাবা, সত্যি সত্যি চলে যাচ্ছে তো, আর একবার সারলেই তো রাজি হয়ে যেতাম। আমি চলে যেতেই যাব, তখন উর্মি হালকা কেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমাকে একটা না 5টা আইসক্রিমের বক্স চকলেট কিনে দিতে হবে। আমি দ্রুত উর্মির কাছে এসে হাঁটু গেড়ে দুহাত আলগা করে বলি, তুই চাইলে তোর জন্য পুরো দোকান কিনে দেবো জানেমন। হয়েছে, আর নাটক করতে হবে না। আর জানেমান, জানেমান আপনি আপনার বউকে ডাকুন, আমাকে একদম জানেমান ডাকবেন না। বউকে তো ডাকলাম। মানে? না কিছু না, চল এখন যাই। ওয়েট করুন, আগে ড্রেস চেঞ্জ করে আসি। আচ্ছা ঠিক আছে চল। চলো মানে? আপনি কোথায় যাচ্ছেন? কেন, তুই রেডি হবি বললি তো? হব তো, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? রেডি তো আমি হব, তাই না? কেন তোর সাথে যাচ্ছি? কেন? কেন আমি যাব না তো আর কে যাবে? উর্মি কোমরে দুহাত দিয়ে নাকুচু করে বলল, অন্য কেউ যাবে না, আপনিও যাবেন না। আমি ড্রেস চেঞ্জ করব, সেখানে আপনি গিয়ে কি করবেন শুনি? আমি উর্মির দিকে এক পা এক পা করে এগোতে এগোতেই ডেভিল স্মাইল দিয়ে বললাম, কি হবে সেটা জানতে চাইলে আগে একসাথে ড্রেস চেঞ্জ করতে যেতে হবে। চল যাই, তাহলে দেখতে পাবি যে কি হবে। আমার এমন কথা শুনে উর্মি বোকা বনে যায়। পরেক্ষণে উর্মি আমার বুকে জোরে ধাক্কা দিয়ে এক দৌড়ে যেতে যেতে বলে, আপনি আসলেই একটা লুচ্ছু লোক। উর্মির কথা শুনে আমি বাঁকা এসে ছোবায় বসে যাই। জানেমন, আর কয়েকটা দিন দেখো কি হয়। তো বন্ধুরা, আজকে আপাতত এই পর্যন্তই। এর পরেরটুকু ইনশাল্লাহ আগামীকাল। তো কেমন হচ্ছে গল্পটা কমেন্ট করবে। দেখা হচ্ছে আবারও। টাটা।